সে অবস্থায় রান করতে গেলে এই অবস্থা খারাপ। আচ্ছা যাই হোক, আমরা এরকম একটা সাইট বানাবো। এটা দেখে দেখে আর কি এরকম করার চেষ্টা করব। তো গত ক্লাসে মেবি আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছিলাম। যারা ছিলেন না তারা তো ওই জিনিসগুলো মিস করছেন। আচ্ছা, এখানে যা আছে এই রিলেটেড কাজ করব, তবে এখান থেকে কিছু জিনিস আমরা চেঞ্জ করে নিব, কারণ সেম টু সেম করতে গেলে আমরা কিছু সমস্যায় পড়বো, কারণ এখনো অনেক কিছু আমাদের দেখা নেই। আচ্ছা, এখানে যে ইগুলো আছে, এখানে দেখেন লেআউট আমাদের ক্লিয়ার ছিল না। লেআউট আমরা যে কোনো ধরনের লেআউট বানাইতে পারতাম। আচ্ছা, যদি যে কোনো ধরনের লেআউট বানাইতে পারি, এখানে যেটা আছে এটা বারবার রান করতে গেলে একটা ঝামেলা। তো আমি একটা কাজ করতে পারি, এটাকে সেভ করে নিই, জেপিজি ফরম্যাটে নিলাম আর একটা ইমেজ করে নিই। এটাকে ইচ্ছা মতো জুম করা যাবে বা বড় ছোট যা খুশি করা যাবে। এখানে এটা নিয়ে ধরুন যে আমরা কাজ করব, বা আমাদের সাইটটা দেখতে, আমরা যে সাইটটা বানাবো সেটা দেখতে এরকমই হবে। আচ্ছা, তো এরকম সাইট বানাইতে গেলে দেখেন একদম ফার্স্টে যেটা আছে ওটাকে আমরা হেডার সেকশন বলতে পারি, যে এটার জন্য আমরা দেখতে পারতেছি না। আচ্ছা, এরপর দেখেন যে মেন ব্যাপার হচ্ছে হেডার সেকশনের পর একটা আমরা মেনু সেকশন নেব। মেনুর পর আমাদের স্লাইডের জন্য কিছু একটা থাকবে, স্লাইডার। এই যে এখানে যা আছে এটা কিন্তু একটা স্লাইডার আন্ডারে যাবে, সবগুলো হালকা কালার আর মোটামুটি কিছুটা এখানে বোঝা যাচ্ছে, প্রজেক্টটা একেবারে খারাপ না। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যে এখানে আমাদের কিছু প্রোডাক্ট আছে না। আচ্ছা, এখানে দেখেন কোনো প্রোডাক্ট ছোট, কোনোটা আবার বড়। তো এটা আমাদের হবে কি হোম পেজ, মানে এটা আমরা হোম পেজ বানাবো। আর এছাড়াও দেখেন যে আর বাকি যে পেজগুলো হবে, বাকি পেজগুলোর সব ডিজাইন কিন্তু এখানে আছে, কোন পেজ কেমন হবে। সাইন আপ পেজ আমরা এইভাবে বানাবো। দেখেন আমি যদি এটাকে ওপেন করি, এটা হচ্ছে আমাদের সাইন আপ পেজ, যে আমাদের সাইন আপ পেজ এরকম হবে। তো এখানে যেটা আছে দেখেন যে আমরা যদি এইরকম হোম পেজ বানাইতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা প্রবলেম হবে যে যখন আমরা ডাইনামিক করবো এই সবগুলো প্রোডাক্ট আমাদের আসবে কোথা থেকে, ডাটাবেস থেকে। তখন কিন্তু এখানে একটা সমস্যা হবে, মানে এই প্রোডাক্টগুলোকে আমরা কিন্তু চাইলে ডাইনামিক করতে পারবো না, বা ডাইনামিক করতে গেলে এই ডিজাইনটা সেম মানে এরকম রাখা যাবে না। হয় সবগুলো এরকম স্মল করতে হবে, অথবা সবগুলো এরকম বড় করতে হবে। মানে হয় সবগুলো ইমেজে এরকম বড় করে নিতে হবে, অথবা সবগুলোই ছোট করে নিতে হবে। তো আমরা ধরুন যে এটা কাজ করতে পারি, এই পেজটাই বানাতে পারি, কারণ এটা হচ্ছে আমার জানার মতো সবচেয়ে ইজিতম একটা পেজ। কারণ এখান থেকে ইমেজগুলো কাট করবেন, ওখানে ইমেজগুলো শুধু শো করলেই হবে। মানে এই পেজটা হচ্ছে সবচেয়ে ইজি। তো আর আমাদের প্রজেক্ট মানে মোটামুটি একটা প্রজেক্ট করতে গেলে এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজে এক্সটার্নাল ডিজাইন করে নিতে হবে। তো দেখা যাচ্ছে আমি তো সবগুলো করে দেখাতে পারবো না, আমি 2-3টা যা পারি, আর বাকিগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা ক্লাস আসবে না তাদের অবস্থা তো আরো ভালো। তো এখানে দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমরা এইগুলো নিয়ে কাজ করতে গেলে মোটামুটি জুম ইন জুম আউট এইগুলো তো আমরা পারি, তাই না? জুম ইন জুম আউট এটা নিয়ে সমস্যা নাই। তো এখানে তো আমরা এটাকে জুম করে নিলাম, জুম করে একদম ফার্স্ট দেখেন যেটা আছে উপরে, একদম উপরে যে সেকশন আছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে হেডার সেকশন। আচ্ছা, হেডার সেকশনের পর দেখেন যে এখানে আমরা একটা সেকশন পাবো যেটা কি স্লাইডার। এই স্লাইডারের উপরে দেখেন যে আপনার এখানে আবার কি আছে, মেনুগুলো কিন্তু স্লাইডারের উপরে দেখাচ্ছে এখানে।
স্লাইডারের উপরে কিন্তু মেনুগুলো আছে, এই যে এখানে দেখেন স্লাইডার আসবে, স্লাইডারের উপর আপনার মেনুগুলো থাকবে। আচ্ছা এখানে সার্চের একটা অপশন আছে, তাহলে মানে কি আমাদের মেনুটা বানাইতে হবে, সার্চের অপশনটাও বানাইতে হবে। এটা কিসের উপর থাকবে? স্লাইডার উপরে থাকবে। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে দেখেন যে আমাদের স্লাইডার ইমেজ যদি এটা হয়, এই যে উপরে যেটা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই যে এখানে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এটা কি আমাদের স্লাইডার ইমেজ না? স্লাইডার ইমেজ। এখন আমি যখন স্লাইডার ইমেজটা সেভ করতে যাব তখন এই যে মেনুগুলো কি নেওয়া আমার জন্য ঠিক হবে? মেনুগুলো তো স্লাইডার ইমেজের মধ্যে আসবে না, আসবে কি? তো এখানে দেখেন যে আমরা কাজ করতেছি কোন ফরম্যাট ইমেজ নিয়ে, লাস্টে দেখেন এক্সটেনশন আছে ডট পিএসডি। আচ্ছা তো পিএসডি ইমেজ নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে যে এখানে আমরা দেখতে পারতেছি একটা ইমেজ, কিন্তু এই একটা ইমেজকে অনেকগুলো ভাগে বিভক্ত করা আছে। দেখেন পাশে আমরা কিছু একটা দেখতে পারতেছি লেয়ার, মানে আপনার ওই ইমেজটা কতগুলো ভাগে বিভক্ত আছে সেই ভাগগুলো আপনার এখানে দেওয়া আছে। তো আপনার যে ভাগটা দরকার আপনি সেই ভাগটা নেবেন, যেটা দরকার না দেখেন আমরা চাইলে যে এটাকে ডিসেবল করে দিতে পারছি না, এখানে দেখেন সাব যে এটা ছিল এটাকে দেখেন আমরা ডিসেবল করে দিতে পারলাম। আচ্ছা এরপর দেখেন হেডার যেটা আছে এটাকে আমরা ডিসেবল করতে পারি। তো হেডারের মধ্যে দেখেন যে আমাদের সব সেকশন মানে সব কিছুই আছে। তো আমরা তো আসলে সব কিছু ডিসেবল করব না, আমরা এই ইমেজটা কাটার সময় আমাদের এই যে মেনুটা তো নেওয়ার দরকার না, কারণ ইমেজের মধ্যে যদি মেনু থাকে মেনু তো আমাকে বসে বসে বানাইতে হবে। এখন ইমেজের মেনু থাকলে এটাতে ক্লিক করলে তো কোনো জায়গা যাবে না। আচ্ছা তো আমাদের ইমেজের মধ্যে থেকে মেনুটাকে বাদ দিয়ে দেওয়া উচিত না? বাদ দেওয়া উচিত। তো আমরা দেখেন যে এটাকে যদি ডিসেবল করি তাহলে সবই ডিসেবল হয়ে যাচ্ছে, তাই না? তো আমি কি করতে পারি, যে দেখেন হেডার বলে একটা ফোল্ডার আছে, এটাকে আমি ডিসেবল না করে এখানে দেখেন একটা অ্যারো সাইন আছে, এখানে ক্লিক করলে আরো অনেক কিছু আসে। তো এর মধ্যে যে আপনি যখন অ্যারোতে ক্লিক করলেন দেখেন আরো অনেক কিছু আছে, এখানে অনেকগুলো ভাগে বিভক্ত করা আছে। দেখেন এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। তো আপনি কি করবেন যে আপনার যেটা দরকার দেখেন যেটা দরকার সেটা রাখবেন, যেটা দরকার না সেটাকে ডিসেবল করে দেবেন। তো আমাদের স্লাইডার যে ইমেজ হবে, স্লাইডার ইমেজের মধ্যে অবশ্যই এই নেমটা তো থাকবে না। তো আমরা কি করতে পারি, ওটাকে ডিসেবল করে দিতে পারি। তো দেখেন যে এখানে যেটা আছে এটা হচ্ছে হেডার টপ, এটাকে আমি আপাতত একটু ডিসেবল রাখতে পারি, যে আমাদের ওটা দরকার না, আমরা শুধু এখান থেকে ইমেজটুকু কেটে নেব। এরপর ধরেন যে আমার এখানে আছে কি লোগো, লোগো দরকার নাই, লোগোটাকে ডিসেবল করে দিলাম। তারপর দেখেন নেভ আছে, নেভটাকে যদি ডিসেবল করে দিই তাহলে কি এখানে নেভ আছে? নাই। আচ্ছা এরপর দেখেন আমার আরেকটা অপশন আছে না, সার্চ। আচ্ছা তাহলে আমরা কি করলাম, সার্চটাকে ডিসেবল করে দিলাম। এবার দেখেন তো আমরা জাস্ট একটা ইমেজ পাচ্ছি না, আমাদের স্লাইডার অরিজিনাল ইমেজ, যে আমরা এই ইমেজটা আমাদের স্লাইডার ইউজ করতে পারি। তো এখন এই ইমেজটা তো আমাদের সেভ করে নিতে হবে, বা এখানে যত মানে যা আছে সব যদি এইভাবে রেখে দিই তাহলে তো কাজ করা যাবে না, আমরা এটাকে সেভ করে নিব। তো সেভ করার জন্য দেখেন যে এখানে কিছু টুলস আমরা পাবো, ক্রপ টুল আছে তাই না? ক্রপ টুল দিয়ে আমরা কি করতে পারি, কাট করে নিতে পারি বা কেটে নিতে পারি। তাই এখানে আমি যদি ক্রপ করি, যে আমার যতটুকু দরকার আমি সেই অংশটুকুকে ক্রপ করে নিতে পারি। তো এখানে দেখেন ক্রপ করতে গেলে একই সাথে কি আমরা অনেকগুলো ইমেজ ক্রপ করতে পারি? একটা একটা করে কিন্তু আমাদের ইমেজ ক্রপ করা দরকার হয়। তো আসলে তো এত সময় নেই, তো আমরা ধরুন যে এটাকে ক্যান্সেল দিলাম, যে আমরা এটাকে ক্রপ করব না। এর পাশে দেখেন আরেকটা অপশন পাবো, স্লাইস টুলস, ঠিক আছে? আচ্ছা এই টুলসটাকে আমরা সিলেক্ট করলাম। এরপর দেখেন আমার ঠিক যেখান থেকে যে পর্যন্ত লাগবে আমরা যে এখান থেকে সিলেক্ট করলাম, হ্যাঁ, যে এখান থেকে আমাদের ইমেজটা এই পর্যন্ত, দেখেন তো এই পর্যন্ত না, এই পর্যন্ত। তো তো আমার যতটুকু ইমেজ লাগবে আমি ঠিক সেই অংশটুকুকে কি করলাম, সিলেক্ট করে নিলাম। আচ্ছা তাহলে আমার এই অংশটুকু সিলেক্ট করা শেষ, মানে স্লাইডার জন্য যা যা নেওয়ার দরকার ছিল ওইটা নেওয়া শেষ। এখন দেখেন যে যখন আমি এইগুলো নিয়ে কাজ করব তখন আমার এই ইমেজ, এই ইমেজ, এই ইমেজ, ইমেজগুলো সব লাগবে না? ইমেজগুলো লাগবে। বাট ইমেজের এখানে দেখেন যে ইগুলো আছে, মানে এই প্রাইসগুলো তো ডাইনামিক হবে, তাই তো? এগুলো তো ডাটাবেস থেকে আসবে। এখন আমরা যদি টোটাল ইমেজটাই এভাবে কাট করে নিই তাই মানে কি ইমেজের সাথে আমাদের প্রাইসটা থেকে গেল না? এখন ইমেজের সাথে যদি প্রাইস থাকে তাহলে ভবিষ্যতে আমি আবার প্রাইস নিয়ে আসবো, এই জায়গায় দুইটা প্রাইস দিলে তো দেখতে সুন্দর হবে না। তো আমরা কি করতে পারি, এই মানে এখান থেকে এই প্রাইসটা নিব না। তো এই প্রাইসটা যদি আমরা না নিতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে, যে দেখতে হবে যে ওইটা আসলে কিসের মধ্যে আছে। দেখেন হেডারের কথা বাদ দেই, আইটেমের মধ্যে সব কিছু আছে না, আইটেম। আচ্ছা যদি আইটেমের মধ্যে সব কিছু থাকে তাহলে এখানে যাই, জাস্ট এই জিনিসগুলো একটু আমরা ডিজেবল ইনেবল করে দেখবো যে আসলে কোনটা ডিজেবল করলে এখান থেকে কি হাইড হয়ে যাচ্ছে, মানে এটা দেখেই বুঝতে পারবো যে এখানে কোন লেয়ার দিয়ে কোন ধরনের কাজ করা হয়েছে। তো এখানে দেখেন যে আমাদের একটা কি ছিল, বর্ডার। এই যে দেখেন উপরে একটা বর্ডার দেখা যায়, একটা বর্ডার। দেখেন আমি যদি এই বর্ডারটাকে ডিসেবল করে দিই তাহলে কিন্তু ওই বর্ডারটা ডিসেবল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। আচ্ছা তো বর্ডার নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা শুধু এই যে প্রাইসটাকে ডিসেবল করবো, তাই না? প্রাইসটাকে ডিসেবল করলে আমরা মোটামুটি ধরেন যে ইমেজগুলো নিয়ে নিতে পারতেছি। আচ্ছা তো সেই ক্ষেত্রে দেখেন এই যে এখানে দেখেন আইটেম 1 আছে, আমি যদি এটাকে ডিসেবল করি তাহলে ইমেজটা ডিসেবল হয়ে যাচ্ছে না? আচ্ছা তার মানে
এই আইটেমের মধ্যে যাইতে আমি প্রাইসটা পাবো, তাই তো? আচ্ছা এক মিনিট, হ্যালো। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যে এখানে যতগুলো আইটেম আছে আমাদের লাগবে কি ইমেজগুলা, যদি আমরা সেম টু সেম ওয়েবসাইট ডিজাইন করতে চাই। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এই যে এখানে যে জিনিসগুলো আছে আমরা চাইলে এগুলোকে ডিসেবল করতে পারি, করতে পারি। এই ফোন এত বেশি আসতে দরকার হলো। আচ্ছা এখানে একটু দেখেন, তো আমরা যদি এখানে যে আইটেম আছে এটাকে যদি ডিসেবল করি তাহলে আমাদের টোটাল ইমেজটা চলে যাচ্ছে। তো আমরা ইমেজটা রাখবো, বাট আমরা চাচ্ছি যে আমাদের শুধু প্রাইসটা থাকবে না। সেই ক্ষেত্রে ধরেন যে আমরা এই যে আইটেমের এখানে দেখেন যে অ্যারো সাইন আছে, এই অ্যারোতে যাই, এখানে গেলে অনেক কিছুই পাবো। তো দেখেন যে এখানে প্রাইসের জন্য একটা অপশন আছে না, প্রাইস। তো আমরা যদি এটাকে ডিসেবল করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু আর প্রাইস নাই, ঠিক আছে? তো যদি প্রাইস না থাকে তাহলে এবার আমরা ইমেজটাকে সিলেক্ট করে নিতে পারি। স্লাইস টুলস দিয়েই কিন্তু আমরা সিলেক্ট করব, না হলে যদি ক্রপ করতাম তাহলে কিন্তু একসাথে এতগুলো ইমেজ আমরা নিতে পারতাম না। মানে আপনাকে কি করতে হতো, আগে এটা সেভ করে নেওয়ার দরকার হতো, তারপর আপনি এটা নিতে পারতেন। আর আমরা যেহেতু এখানে স্লাইস টুল নিয়েছি, সো আমরা একসাথে আমাদের যতগুলো ইমেজ আছে আমরা সবগুলো ইমেজ সিলেক্ট করে একবার সেভ দিয়ে নিতে পারবো, মানে সময়টা বাঁচবে আর কি। আচ্ছা এরপরে দেখেন পরের যে আইটেম আছে, পরের আইটেমে প্রাইস আছে না, আমার এটাকে আবার ডিসেবল করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে যেটা আছে দেখেন যে এখানে যাই, এখানে যে আমরা এটাকে ডিসেবল করে দিই। হ্যাঁ, তো এটাকে ডিসেবল করে দিলে মোটামুটি দেখেন যে এখানে আবার প্রাইসটা ডিসেবল হয়ে গেছে। আমাদের এখান থেকে ইমেজটা দেখেন শুরু হয়েছে, ঠিক এখান থেকে শুরু করে আমাদের যে পর্যন্ত ইমেজটা লাগবে আমরা এইটুকু নিয়ে নিলাম। পরে যে আইটেম আছে দেখেন, এই আইটেমটা আমাদের মোটামুটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, বাট প্রাইসটা আছে। তো প্রাইসটাকে তুলতে গেলে হবে, তো এখানে ধরুন যে যেটা আছে আইটেম 3, এখান থেকে আমরা প্রাইসটাকে ডিসেবল করে দিতে পারি। তারপর এখান থেকে মোটামুটি আমরা এটাকে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে? এই ইমেজটা এত পরে। এরপর দেখেন নিচে আরো অনেকগুলো ইমেজ আছে, এই পাশে ইমেজ আছে। সো সবগুলো ইমেজ আমাদের এভাবে কষ্ট হলেও সিলেক্ট করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা এরপর দেখেন আইটেম 4 যেটা আছে এটা, তো এখানে যে প্রাইসটা আছে প্রাইসটা ডিসেবল করে দিলাম। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আচ্ছা এরপর দেখেন যে আরো দুইটা আছে, তো এখানে আছে মেবি আছে এইটা আর এসে আরেকটা। আচ্ছা তো এখানে দেখেন আরেকটা ডিজাইন কিন্তু আছে, যে আপনি যখন এইটার উপর মাউস পয়েন্টার রাখবেন তখন ডিজাইনটা কেমন আসবে। মানে এখানে দেখেন যে আমরা হালকা কিছু একটা দেখতে পারতেছি, নিচে যে কিছু বাটন টাটন আছে লেখা আছে, তো এই জিনিসটা আসবে তখন যখন আমরা এটার উপর মাউস পয়েন্টার রাখবো। আর যতক্ষণ আমরা এটার উপর মাউস পয়েন্টার রাখতেছি ততক্ষণ দেখা যাবে হচ্ছে এরকম, মানে নর্মালি থাকবে হচ্ছে জাস্ট এরকম এক একটা ইমেজ, কিন্তু আমরা যখন এখানে এটার উপর মাউস পয়েন্টার রাখবো তখন এর নিচে প্রোডাক্টের নেম আসবে, প্রাইস আসবে, তারপর আমাদের যে কিছু বাটন আছে বাটনগুলো আমরা অ্যাড করবো। আচ্ছা তো এখানে মোটামুটি আমরা ধরুন যে হবার তো নিব, তো হবার নেওয়ার আগে এইটা আমরা রাখি, কারণ এটা নিয়ে তো পরে কাজ করতে হবে, আগে এরকম বানাইতে হবে, তারপর মাউস পয়েন্টার রাখলে পরে কিছু একটা আসবে। তো এইখানে যে বাটনগুলো আছে দেখেন, এই যে এখানে একটু বাটন আছে না ছোট, এই বাটনগুলো তো আমাদের লাগবে, বাটনগুলো লাগবে না? এখন বাটনগুলোও আমাদের কি করতে হবে, এখান থেকে সেভ করে নিতে হবে। এখন বাটন সেভ করতে গেলে এখানে দেখেন যে কি আছে, একটা হ্যান্ড সিম্বল আছে, এটা রাখা যাবে? মানে আমাদের শুধু বাটন লাগবে। এখন ব্যাপার হচ্ছে এখান থেকে বাটনটাকে কাট করে নিয়ে আমি আমার প্রজেক্টে দিয়ে এটাকে মানে মোটামুটি ডিজাইন করতে গেলে যত যা করতে হবে তা থেকে খুব ইজি ভাবে আমরা এরকম একটা বাটন নিজেরা বানিয়ে নিতে পারি, ঠিক আছে? তো আমরা ধরুন যে এখান থেকে বাটন আপাতত নিলাম না, যে আমরা ভবিষ্যতে এরকম করব, ঠিক আছে? তো আমাদের লাগবে হচ্ছে ইমেজ, আমরা ইমেজটা নিয়ে নিই, এই যে পরে যে ইমেজ আছে ইমেজটা নিয়ে নিই। আচ্ছা তো এই ইমেজটাকে নিতে গেলে প্রাইসটাকে ডিসেবল করে দিই, এখানে দেখেন যে ইমেজ আছে ইমেজটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? আচ্ছা যদি এই পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারি, এখন এখানে যে যে পরে যেগুলো আছে এখানে যে একটা ঝামেলা আছে না, একটা ঝামেলা এখানে, তো এখানে দেখেন এই যে যে নেমগুলো আছে বা যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো তো আমরা আমাদের ইচ্ছা মতো দিব টেক্সটগুলো। আচ্ছা টেক্সটগুলো যদি আমরা আমাদের ইচ্ছা মতো দিই, আমাদের লাগবে কি শুধু স্যার, আমাদের লাগবে হচ্ছে ইমেজটা, এবং দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কিছু আছে না, ব্যাকগ্রাউন্ড হালকা একটা কালার আছে না, তো আমরা চাইলে সরাসরি এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এইটাও নিয়ে নিতে পারি, মানে ব্যাকগ্রাউন্ড হালকা ইমেজও নিয়ে নিতে পারি, অথবা আমরা পিজি কালার পিকার ইউজ করা শিখছি না, পিজি দিলে তো মোটামুটি কালার কোড আমাকে বলেই দিবে, তার মানে আমার কষ্ট করে এগুলো না নিলেও চলবে, তাই তো? আচ্ছা এখন ব্যাপার হচ্ছে এই ফন্ট আমরা ঠিকঠাক দিতে পারবো, টেক্সটগুলো আমরা ভবিষ্যতে লিখে দিব। এখন আমরা কি এটাকে দেখেন কপি পেস্ট করে নেব, ইমেজ আকারে নেব?
কারণ এই কন্টেন্টগুলো তো আমার ভবিষ্যতে চেঞ্জ হতে পারে। এখন আমরা যদি এটাকে ইমেজ আকারে নিই তার মানে কি ভবিষ্যতে আবার এটাকে ফটোশপে নিতে হবে, টেক্সটগুলো লিখতে হবে, তারপর আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো। তো এই ঝামেলাগুলো ধরেন আমরা করতে চাচ্ছি না, আমাদের শুধু ইমেজগুলো আমরা নিতে পারি। আর এই যে এখানে যে বাটনগুলো আছে বাটনগুলো আমরা নিতে পারি, ইমেজ আর বাটন, এছাড়া আমাদের আর কোনো কিছু দরকার নেই। আচ্ছা, তো এখন ইমেজের উপর এরা আবার কিছু একটা লিখে দিছে, সমস্যা তো এখানেই লিখে দিচ্ছে না অনেক কিছু। এখন আমি আমার ওয়েবসাইট বানাবো, তাদের একটা ইমেজ আমি ইউজ করতেছি বলে তাদের লেখাকে আমার ইমেজের উপরে রাখবো বা আমার সাইটে রাখবো? আমি ধরুন যে ফ্রি একটা জিনিস কারোর কাছ থেকে ইউজ করতেছি, এখন সে যদি বলে যে ভাই ফ্রি যেহেতু আমার জিনিস ইউজ করতেছে তুমি কি করো, জাস্ট আমার কোম্পানির নেমটা তোমার ওয়েবসাইটের উপর দেখাও বা শো করো। আমরা কি করতে রাজি আছি? আমি তো করতে রাজি নাই, এখন আপনারা করলে করতে পারেন। তো দেখেন যে আমাদের এইটা হচ্ছে যে এই লেয়ারটা, মানে আমরা যদি এই লেয়ারটাকে ডিসেবল করি তাহলে দেখতেছি যে এইগুলো চলে যাচ্ছে, তাই না? তার মানে এই যে এর এখানে যে টেক্সটগুলো ছিল বা যে ইমেজগুলো ছিল সেই ইমেজগুলো নিয়ে কাজ অবশ্যই এই লেয়ারের মধ্যেই করা হয়েছে, মেন হচ্ছে এই লেয়ারটা। আচ্ছা, তো এই লেয়ারে দেখেন অ্যারো সাইন আছে না, অ্যারো সাইনে ক্লিক করলে আরও কিছু জিনিস আসে না, দেখেন একটা আছে কি মেন, ওমেন, আর একটা আছে ইউ। তো আমরা মেনটাকে যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে এইগুলো যাচ্ছে। তো আমাদের এরকম একটা কিছু নিতে হবে। তো আমরা এই অ্যারোতে ক্লিক করি, এখানে দেখেন যে মোটামুটি যে এইটার উপর দেখেন একটা লেখা দেখা যায়। আচ্ছা, এখন এই টেক্সটটা তো আমরা রাখবো না, এই টেক্সটটা আমরা বাদ দিয়ে দিব, কারণ ওদের যে এরকম স্টাইল আছে আমরা এরকম নাও করতে পারি। তো দেখেন তো এটা হচ্ছে যে উপরে যে টেক্সট আছে এটা টেক্সটের ডিজাইন। আচ্ছা, এরপর দেখেন না আছে পরের টেক্সটটা, এটা হচ্ছে কি জাস্ট একটা বাটন। আচ্ছা, আমাদের বাটন দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, বাটনের পর দেখেন তো আমাদের যেটা আছে কন্টেইনার, এই যে কন্টেইনার সাথে আমাদের কি আছে, ইমেজটা আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো যদি কন্টেইনার সাথে আমার ইমেজটা থাকে, এখানে দেখেন রিপ্লেসের একটা অপশন আছে, রিপ্লেস। আচ্ছা, এটা দিয়ে জাস্ট রিপ্লেস করছে। আচ্ছা, কন্টেইনার আমরা নিব না, কন্টেইনার নিলে ঝামেলা বাড়বে, কমবে না। তো আমরা ধরুন যে এখান থেকে শুধু যে রিপ্লেসের যে অপশন আছে, মানে এই ইমেজটুকু নিয়ে নিব আর শুধু এই বাটনটা নিব, আর কোনো কিছু দরকার না। আর বাকি যা আছে এগুলো আমরা সিএসএস দিয়ে বানাবো, অথবা আমরা একটা কাজ করতে পারি, বাটনও তো আমরা বানাইতে পারি না? সিএসএস তো শিখছে। আচ্ছা, তার মানে বাটনটা আমরা যদি মনে করি যে খুব বেশি কষ্ট হচ্ছে এটা নিব না, আমরা শুধু ইমেজটা নিতে পারি। তো ইমেজ যদি নিতে চাই এত ঝামেলা বাদ, যতটুকু ভালো লাগবে শুধু ইমেজ সিলেক্ট করে নিলাম, আর বাকিগুলো আমরা সবকিছু আমরা নিজেরা করেই নিব সিএসএস দিয়ে। তো এখানে দেখেন যে ইমেজ আছে, আমার ইমেজটুকু দরকার, আমি ইমেজটা নিয়ে নিলাম। ইমেজ এখন রিপ্লেসের ওরা যা করছে দেখেন যে আমি যদি এখান থেকে ডিসেবল করি বা এনেবল করি কোনোভাবে কিন্তু ওই রিপ্লেসটা যাচ্ছে না, ঠিক আছে। এখন রিপ্লেসটা তা কি করছে, ওই একটা ইমেজ আর একটা ইমেজে রিপ্লেস করে রাখছে। সো আমরা চাইলেও এটা কিছু করতে পারবো না। আপনি যখন ফ্রি জিনিস ইউজ করবেন তাকে আপনাকে সব কিছু করতে দিবে? তারা এমন কিছু করে দিলে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, এই ধরনের ইমেজ নেটে পাওয়া যাবে না, কত ইমেজ আছে নেটে ফ্রি। তো আমরা কি করতে পারি, ওখান থেকে আমরা কি করতে পারি, জাস্ট নেট থেকে 2টা বা 3টা ইমেজ ডাউনলোড করে এখানে ইমেজগুলো দিয়ে দিতে পারি। মানে ইমেজগুলো এরা এখানে যে ইমেজগুলো দিয়েছে এইগুলো নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, জাস্ট এইভাবেও দিতে পারি অথবা আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এখানে যেটা আছে দেখেন যে আমরা এটা নিলাম একটা কিছু একটা, এই ধরনের ইমেজ আরও নেটে অনেক কিছু আছে। আচ্ছা, এখন একটা সমস্যা দেখেন যে আমাদের এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা সেম টু সেম করতে গেলে আমাদের এটাকে ইমেজ আকারে সেভ করে নিতে হবে, কারণ বারবার ফটোশপ ওপেন করতে গেলেও ঝামেলা। এই যে আমরা এটাকে ইমেজ আকারে সেভ করে নিছি, মানে আমরা জাস্ট এইটা দেখবো কোথায় কি আছে, এই জিনিসগুলো দেখে দেখে আমাদের ওয়েবসাইটটা বানাইতে হবে। এখন পরে যে দেখেন এখানে যা আছে এরকম টেক্সটগুলো আমরা আমাদের মতো করে লিখে নিব বা ডিজাইনটা আমরাই বানাবো। সো এখানে এই টেক্সটগুলো তো ইমেজ আকারে নেওয়া সম্ভব না। আচ্ছা, এরপর দেখেন যে এখানে যে কাজটা তারা করছে এটাকে আমরা ইমেজ আকারে নিতে পারি, কিন্তু এই যে টেক্সটগুলো আমাদের ভবিষ্যতে চেঞ্জ হতে পারে না টেক্সটগুলো, তার মানে এটা ইমেজ আকারে নিব না। আচ্ছা, এখানে দেখেন এইটা বানানো তো আমাদের জন্য আরো ইজি ব্যাপার। এই যে আমরা ফন্ট অসাম বলে একটা সাইট দেখছিলাম না, যেখান থেকে আইকনগুলো নিয়ে আসা যায়। তার মানে আমাদের বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু দেখেন আমার আর কোনো কিছু ইমেজ আকারে কাট করার দরকার নেই। মানে একটা প্রজেক্ট এই পেজটা করতে গেলে আমাদের যে কয়টা ইমেজ দরকার ছিল আমরা অলরেডি সবগুলো ইমেজ নিয়ে নিয়েছি, বুঝতে পারলাম? আচ্ছা, তো যদি এতটুকু বুঝি তাহলে দেখেন আমরা কিন্তু ইমেজটাকে সেভ করে নিই, আমরা শুধু সিলেক্ট করছি আমাদের কোন কোন ইমেজগুলো লাগবে, সেই ইমেজগুলোকে আমরা কি করছি, সিলেক্ট করছি। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে যে যদি এই ইমেজগুলোকে আমরা সেভ করতে চাই কিভাবে সেভ করতে পারি। দেখেন যেরকম ক্রপ নিয়ে কাজ করলে ক্রপে ক্লিক করলে বা ইন্টার দিলে সবগুলো ইমেজ সেভ হয়ে যেত না, কিন্তু আমরা কি এখানে ক্রপ টুলস নিয়ে কাজ করছি, আমরা তো স্লাইস টুলস নিয়ে কাজ করছি। তার মানে আমরা ক্রপ নিয়ে যেভাবে কাজ করতাম সেভাবে কিন্তু কাজ করা যাবে না। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের ডেস্কটপে যাই, এখানে ধরুন যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, নিউ ফোল্ডার।
যে আমাদের ওই এখান থেকে আমরা যে ইমেজগুলোকে সেভ করব সেই ইমেজগুলো থাকবে কোথায়, নিউ ফোল্ডারে থাকবে বা এখানে আমরা সেভ করব। এবার আমরা যাই আছে এখানে মানে সফটওয়্যারটাকে ওপেন করি, ফাইলে গেলে দেখবেন যে সেভ আছে, সেভ অ্যাজ আছে। তো আমরা যে ইমেজগুলোকে সেভ করতেছি, কেন সেভ করতেছি, ওয়েবসাইট বানাবো বা ওয়েবের জন্য ইউজ করবো, তো আমরা এখানে বলতে পারি সেভ ফর ওয়েব। আচ্ছা, এখন সেভ ফর ওয়েব দিলে একটা সুবিধা আছে, সুবিধা কি, যে আমরা যে ইমেজগুলো দিচ্ছি এইগুলোর ব্যাকগ্রাউন্ডটাকে সে বাদ দিবে। মানে অনেক সময় আমরা একটা ইমেজ নিলে ওটা ব্যাকগ্রাউন্ড থেকে যায় না, তো আমরা যদি এখানে যাই এখান থেকে কিছু সুবিধা আমরা পাবো। এখানে দেখেন জেপিজি আছে, পিএনজি আছে, পিএনজি দুটা ভার্সন আছে, আমরা এখানে 8 দিলাম। তো যখন আমরা যে এখান থেকে সেভ দিব তখন কি হবে, ওই ইমেজে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো, মানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা বাদ চলে যাবে। আচ্ছা, তো যাই হোক এখানে আপনার ডিফল্ট থাকবে কি জেপিজি, যদি জেপিজি থাকে তার মানে কি ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই থাকবে, কিন্তু আমাদের তো ইমেজের ব্যাকগ্রাউন্ড দরকার নেই বলে এত কিছু করলাম। তো আমরা এখান থেকে পিএনজি দিতে পারি বা পিএনজি আরেকটা আছে এখানেও দিতে পারেন। তো এখানে যখন আপনি 24 দিবেন এটা মেবি রেশিওর একটু ব্যাপার আছে, তো আমরা এখানে নর্মালি 8 দিই। আচ্ছা, এরপর দেখেন যদি ডান দিই তাহলে কি হবে, মোটামুটি সবকিছু ঠিক আছে, মানে সেটিংসটা সেভ করবে বাট ইমেজগুলো কিন্তু সেভ করবে না। তো আমরা কি করতে পারি, এখানে যে বলতে পারি হচ্ছে সেভ, যখনই সেভ বলবো সে আমাদের ফোল্ডার বলবে যে আপনি কোন লোকেশনে এটাকে সেভ করবেন। ধরেন যে আমি ডেস্কটপটাকে সিলেক্ট করলাম, আমাদের একটা ফোল্ডার ছিল না, নিউ ফোল্ডার, আমরা নিউ ফোল্ডারটাকে সিলেক্ট করলাম, ওপেন। আচ্ছা, এটাকে ধরেন যে আমরা সেভ দিতে পারছি, এবার নিউ ফোল্ডারে যাই, হাই কোথায় গেল, আচ্ছা নিউ ফোল্ডারে আসে নাই, আসতে আমাদের ডেস্কটপে, ওই জায়গা থেকে হয়তো লোকেশনের সমস্যা হয়েছিল। তো এখানে দেখেন তো আমরা যে ইমেজগুলো নিতে চাইছি ঠিক সেগুলো আছে না, আমাদের যে ইমেজগুলোকে আমরা সিলেক্ট করছিলাম, একটা স্লাইডের জন্য যে এরকম একটা ইমেজ ছিল স্লাইডার। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের যে ইমেজগুলো আমরা সেভ করছিলাম বা যেগুলোকে সিলেক্ট করছিলাম সেগুলোই দিছে, কিন্তু এখানে এক্সট্রা কিছু জিনিস দিছে, এটাকে আমরা সিলেক্ট করছিলাম, এগুলোকে আমরা সিলেক্ট করিনি কিন্তু। হ্যাঁ, এই যে এখানে যেটা আছে এটা আমরা সিলেক্ট করিনি। তো ব্যাপার হচ্ছে যে সে আমি যে ইমেজগুলোকে সিলেক্ট করছি সেগুলো তো দিছে, সাথে কিছু জিনিস ফ্রি দিছে। এখন আমাদের একটা ব্যাপার আছে না যে ফ্রি জিনিস ভালো না, তো এখানে যে জিনিসগুলো ফ্রি দিছে আসলে এগুলো আমাদের দরকার নাই, যাহা ফ্রি দিছে এই জিনিসগুলো আমাদের দরকার নাই, আমরা কি করতে পারি দায়িত্ব সহকারে এগুলোকে ডিলিট করে দিতে পারি, মানে ফ্রি গুলো আপাতত দরকার নেই। এখন ফ্রি গুলো সে আমাকে কেন দিল এটা তো জানা দরকার, তাই না, যে ফ্রি দেওয়া তো অবশ্যই কারণ আছে, যে আমার কাছ থেকে অনেক বেশি লাভ করতেছে এই জন্য ফ্রি দিচ্ছে। তো এখানে দেখেন যে আমরা যদি যাই, এই যে এইগুলো নিয়ে আমরা মোটামুটি কাজ করছি, লেয়ারে যাই, একদম ফার্স্টে দেখেন এখানে কিছু একটা দেখা যায়, একদম উপরে একটা লেয়ার আছে না। আচ্ছা, তো এটাকে ডিসেবল করা ছিল, এটাকে যদি আমি ইনেবল করি তাহলে দেখেন তো এখানে কিছু ভাগ দেখা যাচ্ছে না, এখানে দেখেন তো স্যার কয়টা ভাগ আছে, মেবি 12টা থাকার কথা, এখানে যে ভাগগুলো আছে মেবি 12টা ভাগ থাকার কথা। আচ্ছা, তো আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছিলাম, একটা রোকে আমরা সর্বোচ্চ কয়টা ভাগে ভাগ করতে পারছিলাম, 12টা। তো এখানে দেখেন এরা যে ইমেজটা ডিজাইন করছে এরা কিন্তু বলেই দিছে যে আপনি ওয়েবসাইট কিভাবে বানাবেন বা বুটস্ট্র্যাপে যদি কাজ করেন তাহলে কতটা কলাম নিয়ে কোন ধরনের কাজ করবেন। তো এরা ফ্রি দিছে, যে বললাম না একটু আগে আমাদের কিছু জিনিস ফ্রি দিছে। এই যে দেখেন যে আমরা যখন এই যে এই গ্রিডটাকে ইনেবল করি আর ডিসেবল করি, এই গ্রিডটা যখন আপনার এই প্রজেক্টের উপর থাকবে তার মানে এই যে এখান থেকে শুরু এখানে শেষ না এই গ্রিডটা, বা এই ভাগটা এখান থেকে শুরু এখানে শেষ, তো তো তারা যতগুলো ভাগ করছিল ওই ভাগগুলোকে অটোমেটিক সিলেক্ট করে রাখে, মানে আমরা যদি নিজেরা এগুলোকে সিলেক্ট নাও করি তাহলে সে কি করবে, যে আমরা অন্য একটা ইমেজ সিলেক্ট করলাম সাথে সাথে সে এইগুলোকেও সিলেক্ট করে দিছে। সো আমরা যে ইমেজগুলো সিলেক্ট করছি এগুলো তো আমরা পাবোই, সাথে ওই অটো সিলেক্ট যে অংশটুকু মানে অটোমেটিক সিলেক্ট হয়েছে এগুলো আমরা ফ্রি পাচ্ছি। তো এইগুলো যেহেতু আমরা সিলেক্ট করে নিই তার মানে কি এগুলো আমাদের দরকার নেই, আমরা কি করতে পারি আমাদের এখান থেকে এগুলোকে ডিলিট করে দিতে পারি, আমাদের ঠিক যে ইমেজগুলো লাগবে আমরা শুধু সেইগুলোই রাখবো। বুঝতে পারলাম? আচ্ছা, এতক্ষণ গেল শুধু ইমেজগুলো সেভ করা, কিভাবে সেভ করতে পারি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করবো এই প্রজেক্টের একদম উপরে একটা হেডার অংশ ছিল না, হেডার দেখেন আমি যেটাকে ডিসেবল করে রাখছিলাম, একদম ফার্স্টে ছিল হচ্ছে এখানে রেড ব্ল্যাক কালার, সেটা মেবি ছিল, আমি এটাকে ডিসেবল করছিলাম, এই যে টপ বার। আচ্ছা, তো এখানে দেখেন যে আমি যদি এটাকে এবার ডিসেবল করে দিই, এই যে একদম উপরে আমাদের এরকম একটা সেকশন থাকবে, তাই তো ওয়েবসাইটের একদম ফার্স্টে এরকম কালারের বা এরকম একটা সেকশন থাকবে। তো এই সেকশনটা যদি আমি বানাইতে চাই তাহলে দেখেন এই সেকশনের হাইট কত আছে এটা আমার জানা দরকার না, কারণ হাইট না জানলে কি আমি সেকশন বানাইতে পারবো, আর হাইট ওয়াইড যদি সেম টু সেম না হয় তাহলে স্যার আমার ওয়েবসাইট কিন্তু সেম টু সেম হবে না।
তো আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন ঠিক এখান থেকে শুরু হয়েছে সে, আর এখানে থেকে কি করলাম, শেষ করলাম। হ্যাঁ, মানে এই যে এখান থেকে শুরু এখানে শেষ, ওই অংশটুকুকে আমি সিলেক্ট করলাম। এটার উপর রাইট বাটনে ক্লিক করি, এডিট স্লাইস অপশনস দেখতে পারতেছি। আচ্ছা, এখানে গেলে আমাদের এখানে কি দেখাচ্ছে ওই জিনিসগুলো দেখার দরকার নেই, আমরা শুধু দেখবো এটার ওয়াইড কত, হাইট কত। এখন ওয়াইডটা তো হবে কত, 100%, এটা তো আমরা জানি, কিন্তু আমার দরকার আছে শুধু হাইটটা জানা, তাই না, যে মিনিমাম হাইট আমি কত পিক্সেল দেবো এটা জানলেই তো হচ্ছে। তো এখানে দেখেন যে তারা বলে দিচ্ছে না 45 পিক্সেল, তার মানে এই সেকশনের মিনিমাম হাইট আমি কত পিক্সেল দেবো, 45 পিক্সেল। মানে আমরা যদি কোনো একটা সেকশন বানাইতে চাই তাহলে এই সেকশনের হাইট কত হবে, ওয়াইড তো সবসময় 100%ই হবে, তো হাইটটা কত পিক্সেল হবে এইটা জানার জন্য আমরা কি করতে পারি, যে অংশ নিয়ে কাজ করব সেই অংশটাকে আমরা এরকম সিলেক্ট করব, তারপরে এটার পর রাইট বাটনে ক্লিক করে এডিট স্লাইস অপশনে যাব, এখানে গেলে আমরা ওইটার হাইটটা জানতে পারবো, ওয়াইডটা জানতে পারবো। তো ওয়াইড নিয়ে যেহেতু আমাদের কাজ নেই, আমরা মোটামুটি হাইটটা নিয়েই কাজ করব। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, যদি এতটুকু বুঝি তাহলে আমরা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে পারি, কিন্তু প্রজেক্ট নিয়ে কাজ শুরু করার আগে একটু সময় দিতে হবে। আচ্ছা, আমরা গত ক্লাসে কিছু ফাইল ডাউনলোড করছিলাম, মনে আছে কি? বুটস্ট্র্যাপের কিছু ফাইল ডাউনলোড করছিলাম না গত ক্লাসে, যারা ছিলাম। আচ্ছা, আমাদের ব্যাচ নাম্বার কত ছিল এটা? আচ্ছা, 10 নাম্বার ক্লাসে দেখেন যে এখানে আমরা বুটস্ট্র্যাপের কিছু ফাইল ডাউনলোড করছিলাম। এটা হচ্ছে ইন্ডেক্স পেজ ছিল, সিএসএস, এটার মধ্যে ছিল কি, কোনটা, এটাই? আচ্ছা, এটা ছিল হচ্ছে 10 নাম্বার ক্লাস, কিন্তু গত দিনের যে ক্লাসটা হয়েছে ওটা কি 11 নাম্বার ছিল, ওইটার ফাইল তো আমার কাছে নাই, এবার তো অবস্থা খারাপ, ওটার ফাইল আমার কাছে নাই। আর আজকে হচ্ছে আপনাদের টোটাল ক্লাস কত নাম্বার, আজকে হচ্ছে 12 নাম্বার ক্লাস। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের সেই বুটস্ট্র্যাপের ফাইলগুলো দরকার, তার মানে আমাকে কষ্ট করে আবার ডাউনলোড করতে হবে, কিছুই করার নেই। আচ্ছা, যাদের সমস্যা ছিল আজকে কিন্তু লাস্ট, এরপর আর কোনোদিন ডাউনলোড করব না, বুটস্ট্র্যাপ ডাউনলোড করব। আর আমরা জানতাম যে jQuery এর একটা পেজ দরকার ছিল, তাই না? তাহলে আমরা jQuery UI বলে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে jQuery ফাইলটা ডাউনলোড করব আর বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপের ফাইলটা ডাউনলোড করব। আচ্ছা, এখানে গেট স্টার্টেড, এখানে যাই, মোটামুটি আমরা এখানে গেলে এক্সট্রা ফাইলগুলো পাবো, তাই তো? আমাদের এক্সট্রা ফাইল আপাতত এখন দরকার নেই, আমরা এখান থেকে বেসিক যে ফাইলগুলো আমাদের দরকার ওই ফাইলগুলোই নেই। আচ্ছা, আর এখান থেকে আমরা জাস্ট ডাউনলোডে যাই, এখানে যে বলতে পারি আছে অল jQuery UI ডাউনলোডস। আচ্ছা, এখান থেকে একদম আপডেটেড যে ভার্সন আছে এটা নেই, এবং দেখেন এই ভার্সনটা যদি আমরা ডাউনলোড করি তাহলে আমরা এই এক্সট্রা কিছু ফাইল পাবো, একটা হচ্ছে js ফাইল আর একটা হচ্ছে css ফাইল। তো আমাদের লাগবে হচ্ছে jQuery.js ফাইল, তো আমরা এখানে যাই, এটা ডাউনলোড হবে। আচ্ছা, এটা ডাউনলোড শেষ। তো আমরা যদি এটাকে ওপেন করি তাহলে দেখেন যে আমরা দেখতে পারবো হচ্ছে এক্সটার্নাল বলে একটা ফোল্ডার, তার মধ্যে পাবো কি jQuery নামে একটা ফোল্ডার, এর মধ্যে আমরা একটা ফাইল পাবো যেটা হচ্ছে jQuery.js। তো ধরেন যে আমি এই ফাইলটাকে কপি করে নিলাম, আর আমরা যে ফোল্ডারটা বানাইছি এটা যে ক্লাস 12 আমরা এখানে কাজ করবো, তাই না? আচ্ছা, তো এখানে যদি আমরা এরকম কিছু ফোল্ডার ক্রিয়েট করে নিই, অ্যাপস, মানে আমাদের যতগুলো পেজ লাগবে বা যত ফাইল লাগবে সবগুলো আমরা অ্যাপস নামক ফোল্ডারের মধ্যেই রাখবো। আচ্ছা, এর মধ্যে যে দেখেন আমাদের আরো কিছু ফোল্ডার লাগতে পারে, যে যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো মানে কি সিএসএস ফাইল লাগবে। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের আরো কিছু লাগবে, তো জেএস ফাইল লাগবে। আচ্ছা, তারপর ফন্টস বলে একটা ফোল্ডার লাগতে পারে। তো আমরা এই ফোল্ডারগুলো এত কষ্ট করে না বানিয়ে আমরা একটু আগে যে ডাউনলোড করলাম না, মানে বুটস্ট্র্যাপ ডাউনলোড করছি, তো এই যে এখানে দেখেন বুটস্ট্র্যাপ ডাউনলোড হয়েছে, আমরা ফোল্ডারটাকে ওপেন করি, বুটস্ট্র্যাপের মধ্যে গেলে দেখেন আমরা ফোল্ডারগুলো পেয়েই যাচ্ছে, সিএসএস নামক ফোল্ডার পাচ্ছি, ফন্টস নামে একটা ফোল্ডার পাচ্ছি, জেএস নামে একটা ফোল্ডার পাচ্ছি। তো এই তিনটা ফোল্ডারকে আমরা কপি করে আমাদের প্রজেক্টে অ্যাড করে দিই। আচ্ছা, তাহলে সিএসএস আমার দরকার নেই, আমি যেটা বানিয়েছি পরে ওটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখেন যে ফাইলগুলো আমরা পাচ্ছি এগুলো কি বুটস্ট্র্যাপের ফাইল না? এখানে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো তো বুটস্ট্র্যাপের ফাইল। আচ্ছা, যদি বুটস্ট্র্যাপের ফাইল হয় তাহলে এখানে দেখেন যে ফাইলগুলো আছে সবগুলো ফাইল রাখলে লাস্টে যে আমাদের একটা প্যাচ লাগবে, আজকে ফোন ধরা যাবে না। এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে না, আমাদের অনেকগুলো ফাইল দরকার নেই, আমাদের ফাইল দরকার আছে শুধু bootstrap.css। তাহলে আমাদের বাকি ফাইলগুলো আমরা ডিলিট দিয়ে দিতে পারি, কারণ যত বেশি ফাইল হবে আমাদের মাথা তত বেশি গরম হবে। আচ্ছা, এখানে যাই দেখেন দুটো ফাইল আছে, তো আমাদের দরকার আছে শুধু bootstrap.js, মেইন ভার্সন দরকার নাই, তারপর আছে কি npm যেটা আছে এটাও দরকার নাই। আচ্ছা, দুটাকে আমরা বাদ দিয়ে দিলাম, কিন্তু আমাদের যে একটা ফাইল ডাউনলোড করলাম না jQuery.js, ওই ফাইলটা আমাদের এখানে আনতে হবে। তো আমরা কি করতে পারি, আমরা যেখান থেকে ডাউনলোড করছিলাম, কই যেন ছিল এটা,
কিসের মতো রাখলাম? আচ্ছা যাই হোক, এখান থেকে না পারলে যেহেতু আমি ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করছিলাম, এখানে অবশ্যই পাওয়ার কথা। আচ্ছা এখানে মেবি আছে jQuery UI। আচ্ছা এর মধ্যে দেখেন যেটা ছিল মানে যে ফাইলটা আমি একবার কপি করছিলাম তারপরে ভুল করে পেস্ট না করে আরেকটা কপি করে ফেলছি। আচ্ছা আমাদের ফাইলটা হচ্ছে জেএস, এখানে যে আমরা দিয়ে দিতে পারি। মানে মেইনলি দেখেন যে আমরা যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন আমাদের লাগবে কি সিএসএস লাগবে। তো আমরা bootstrap.css ফাইলটাকে নিয়ে আসলাম। আচ্ছা এরপর দেখেন কিছু ফন্টস লাগতে পারে, ফন্টসগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা এরপর দেখেন জেএস ফাইল লাগবে, জেএস ফাইলের মধ্যে bootstrap.js আছে, আর আমরা এক্সট্রা একটা ফাইল ডাউনলোড করে নিয়েছি যেটা হচ্ছে jQuery.js। আচ্ছা তার মানে আমাদের যে ফাইলগুলো লাগবে সবগুলো ফাইল এখন আমাদের কাছে আছে। আর আমাদের মেন ফোল্ডার আছে কোনটা? অ্যাপস। এবং এই অ্যাপস দেখেন আবার কোন একটা ফোল্ডারের মধ্যে আছে, কোনটা? ক্লাস 12। আচ্ছা যাই হোক, তো আমরা এখন কি করতে পারি, জাস্ট এডিটরটা ওপেন করতে পারি, এডিটর। তো এখান থেকে ধরেন আমরা বলতে পারি হচ্ছে ওপেন ফোল্ডার, তারপর আমরা ওইগুলো এটা রাখছি কোনো একটা ড্রাইভে, মেবি সফটওয়্যারে ছিল। তারপরে এখানে থাকার কথা হচ্ছে রানিং ক্লাস, আপনাদের ব্যাচ হচ্ছে 44, এটা হচ্ছে 12। আচ্ছা তো আমার যে ফোল্ডার আছে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, আগেটাকে কেটে দিই। তো এখন দেখেন তো আমরা যদি এটাকে একটু বড় করি তাহলে আমাদের মেন ফোল্ডার কোনটা? ক্লাস 12। আচ্ছা এর মধ্যে দেখেন একটা ফোল্ডার আছে কি অ্যাপস। তো আমরা চাচ্ছি যে আমাদের একটা ওয়েবসাইট বানাতে গেলে যত ইমেজ লাগুক বা যত পেজ লাগুক বা যাই লাগুক না কেন সবগুলো আমরা অ্যাপস নামক ফোল্ডারে রাখবো। কারণ সবগুলো যদি এরকম লিস্ট আকারে থাকতো তাহলে ব্যাপারটা দেখতে খারাপ লাগতো, মানে আমার কাছেই খারাপ লাগতো। আর সবগুলো ফাইল যদি এরকম লিস্ট আকারে থাকে এগুলো দেখলে তো আমাদের মানে একটু ভয় লাগবে, এতগুলো ফাইল বানাইছি আরো বানাবো। আচ্ছা তো এখন দেখেন আমরা যেহেতু যে পেজগুলো নিছি এর মধ্যে কি একটাও কি ইন্ডেক্স পেজ আছে, HTML পেজ আছে? এখন HTML পেজ ছাড়া কি আমরা প্রজেক্ট করতে পারবো? আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে মেইন ফোল্ডার ছিল ওটার উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইল, এখানে যে আমি বলতে পারি হচ্ছে index.html। ঠিক আছে, আমাদের ইন্ডেক্স পেজ। আচ্ছা যদি এটা ইন্ডেক্স পেজ হয় তাহলে আমাদের কি লাগবে, একটা স্ট্রাকচার লাগবে না? স্ট্রাকচার লাগবে তো। আচ্ছা স্ট্রাকচার দিয়ে দিলাম। তো আমি এখানে বললাম যে প্রজেক্ট, এরকম কিছু একটা লিখে রাখলাম। তো এখন দেখেন যদি আমরা এগুলো নিয়ে কাজ করি আমাদের লিঙ্কগুলো ঠিকঠাক করতে হবে না? সিএসএস যেহেতু পেজ আছে, সিএসএস পেজের সাথে আমরা কি করলাম, লিঙ্ক করে দিলাম। আচ্ছা এখানে যে বলতে পারি যে আমরা যদি সিএসএস পেজ পর্যন্ত যেতে চাই আগে কোন ফোল্ডারে যেতে হবে? আগে অ্যাপস নামক ফোল্ডারে না গেলে কি সিএসএস পাবো? কারণ এই সিএসএস ফন্টস যে তিনটা ফোল্ডার আছে তিনটা ফোল্ডারে কিন্তু অ্যাপস নামক ফোল্ডারের মধ্যে আছে। সো এই তিনটা ফোল্ডার কোনো একটা ফোল্ডারে যেতে গেলে আগে যাবো হচ্ছে অ্যাপস নামক ফোল্ডারে, তারপর আমরা বাকি তিনটা ফোল্ডার পাবো। আচ্ছা তো সেক্ষেত্রে ধরেন আমরা এখানে বলতে পারি হচ্ছে অ্যাপস স্ল্যাশ, এরপর আমরা বলতে পারি কোন ফোল্ডারে যেতে হবে, সিএসএস। আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে সিএসএস স্ল্যাশ, আমাদের ফাইলের নেম কি bootstrap.css। তো আমরা ফাইলটাকে রিনেম করি, এই যে ফাইলের নেমটাকে কপি করি, এখানে যে আমরা জাস্ট ওটাকে পেস্ট করে দিই, ঠিক আছে না? তো আমরা যখন একটা সাইট করব আমাদের কাস্টমাইজ কিছু সিএসএস কোড থাকবে তো, বা আমরা যে কোডগুলো লিখবো এখন বুটস্ট্র্যাপের এই কোডে দেখেন মানে এই পেজে দেখেন অলরেডি 6000 লাইন বা 7000 লাইন লেখা আছে, এর মধ্যে যদি আমরা আবার লিখি মানে এটা আরো বেশি বড় হবে, লোড হইতে আবার বেশি সময় লাগবে। তো এত ঝামেলা আমরা না করে আমরা যে সিএসএস নামক যে ফোল্ডার আছে এটার উপর রাইট বাটনে ক্লিক করি। আচ্ছা এটার উপর রাইট বাটনে ক্লিক করে আমরা নিউ ফাইলে যাই। আচ্ছা এখানে যে আমরা একটা ফাইল বানাবো, আমরা ফাইলের নেম দিলাম হচ্ছে style.css, মানে আমার সিএসএস নামক ফোল্ডারে আমি কি করলাম স্টাইলের জন্য একটা ফাইল বানাইলাম, ঠিক আছে? এখন এই ফাইলটাকে আমাদের লিঙ্ক করতে হবে না? তাহলে আমরা কি করতে পারি, লিঙ্কের জন্য অলরেডি একটা এলিমেন্ট তো আমরা লিখছি তাই না? এবং দেখেন তো দুইটা ফাইল আমার সেম লোকেশনে আছে না, বুটস্ট্র্যাপ এটার পাশাপাশি তো আমার style.css আছে, তার মানে আমার সবকিছু সেমই থাকবে, লোকেশন সব সেমই হবে, শুধু চেঞ্জ হবে কি আচ্ছা এখানে দেখেন জাস্ট আমার ফাইলের নেমটাকে চেঞ্জ করে দেব style.css, ঠিক আছে? আচ্ছা যদি এই পর্যন্ত ঠিক হয় এখন আমাদের কিছু জেএস ফাইল ছিল না, জেএস ফাইলের সাথে তো লিংক করতে হবে, না হলে তো বুটস্ট্র্যাপ কাজ করবে না। তো জেএস ফাইলের লিংকগুলো আমরা কোথায় করতাম, উপরে না বডি এলিমেন্টের উপরে? মানে যেখানে আমরা বডিটাকে ইন করতাম ঠিক তার উপরে, তাই তো? আচ্ছা এখানে দেখেন যে আমরা জাস্ট স্ক্রিপ্ট বলে একটা এলিমেন্ট নিতে পারি, কারণ সিএসএস পেজের সাথে লিংক করার জন্য আমরা ইউজ করতাম হচ্ছে লিংক এলিমেন্ট, আর যদি আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery পেজের সাথে লিংক করতে চাই তাহলে স্ক্রিপ্ট বলে একটা এলিমেন্ট ইউজ করতে হয়। আচ্ছা এর মধ্যে যে আমাদের একটা অ্যাট্রিবিউট নিতে হয় যেটা হচ্ছে
src মানে হচ্ছে সোর্স। তো এখানে দেখেন যে আমি যদি ওই js ফোল্ডার পর্যন্ত যেতে চাই তাহলে আগে আমাকে কোথায় যেতে হবে, apps নামক ফোল্ডারে। তার মানে আমি এখানে বলতে পারি হচ্ছে apps, তারপরে স্ল্যাশ দিতে পারি, এরপরে বলতে পারি আমাদের ফোল্ডার নেম কি js। তার মানে আমি বলতে পারি হচ্ছে js স্ল্যাশ দিয়ে বলতে পারি হচ্ছে আমাদের ফাইলের নেম। তো এখানে দেখেন দুইটা ফাইল আছে, একটা হচ্ছে bootstrap.js আর একটা হচ্ছে jQuery.js। bootstrap পেজে কি করা আছে, জাস্ট ফাংশনগুলো ইউজ করা আছে, আর jQuery পেজে কি করা আছে, ফাংশনগুলো ডিক্লেয়ার করা আছে। তাহলে আগে আমরা কোন পেজটার সাথে লিংক করব, jQuery এর সাথে না bootstrap এর সাথে? jQuery এর সাথে আগে লিংক করব, কারণ এটা কিন্তু অনেকবার বলছি bootstrap নিয়ে মেবি আজকে আমরা তৃতীয়বারের মতো কথাবার্তা বলতেছি, তাই না? গত ক্লাসে তো শুধু bootstrap নিয়ে ঘাটাঘাটি করছে, আর তার আগের ক্লাসেও লাস্ট আমরা কিভাবে ডাউনলোড করতে পারি বা এই জিনিসগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারি এগুলো কিন্তু দেখাইছিলাম। আচ্ছা, তো নরমালি দেখেন যে আমাদের এখানে কি হয়েছে, লিঙ্কগুলোর কাজ কমপ্লিট, যে আমরা শুধু লিঙ্ক করছি, যে আমাদের কতগুলো পেজ হবে পেজগুলো বানিয়েছি, এবং পেজগুলোর সাথে আমরা লিঙ্কগুলো কিভাবে করব, শুধু লিঙ্কগুলোই করছি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা একটা ডিজাইন দেখে দেখে ওয়েবসাইট বানানোর চেষ্টা করব না, আমাদের ওয়েবসাইটটা এরকম হবে, তাই তো? এরকম কিছু একটা হতে হবে। আচ্ছা, ধরেন এটাকে আমি জুম করলাম। আচ্ছা, একদম দেখেন উপরে যেটা আছে এটা কি আমাদের ওয়েবসাইটের হেডার সেকশন, একদম উপরে এটা হেডার সেকশন। তারপরে যা আছে এটা কি হবে, স্লাইডার সেকশন। তারপরে যা আছে এটাকে আমরা কন্টেন্ট সেকশন বলতে পারি। একদম নিচে যা আছে এটা কি হবে, ফুটার সেকশন, মানে বেসিক সেকশন তো এগুলাই। আচ্ছা, যদি বেসিক এইগুলাই সেকশন হয় তাহলে আমরা দেখেন যে এরকম কিছু একটা দেখছিলাম কিনা, হেডার দিয়ে আমরা কি করতাম, হেডার সেকশন বানাইতাম। আচ্ছা, তাহলে আমি যদি এরকম কিছু একটা করি, যে যেহেতু আমরা ভবিষ্যতে এটাকে ডাইনামিক করব, তো এখানে আমরা কমেন্টস করে নিতে পারি যে স্টার্ট হেডার সেকশন। আচ্ছা, এখান থেকে আমরা হেডার সেকশনটা স্টার্ট করলাম, এখানে কি করলাম, এন্ড করলাম। আচ্ছা, যখনই আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছিলাম তখন বলছিলাম যে এটাকে সর্বোচ্চ আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, 12টা। আর 12টাকে আমরা যে ভাগ করতেছি ওই ভাগগুলোকে কলাম বলতেছি, আর যেটাকে আমরা 12টা ভাগে ভাগ করতেছি ওটাকে আমরা কি বলতেছি, রো বলতেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন আমি যদি ব্যাপারটা এরকম কিছু একটা করার চেষ্টা করি, এই হেডার মধ্যে আমি একটা ডিভ নিলাম, একটা ক্লাস নিলাম, বললাম হচ্ছে রো, মানে আগে আমরা রো বানাইলাম, এই রোটাকে আমরা এখন সর্বোচ্চ কয়টা ভাগে ভাগ করতে পারবো, 12টা। কিন্তু আসলে যে আমার 12টা ভাগেই ভাগ করতে হবে এমন তো কোনো কথা নাই। আমি যে উপরে যে দেখবো যে এখানে আসলে তারা কিভাবে ইউজ করছে, তো এখানে দেখেন যে টেক্সটটা আছে এটা কি একদম লেফট থেকে শুরু হয়েছে, শুরু হয় নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি চাই যে এই ওয়েবসাইটের যত যাই হবে সেটা একদম লেফট থেকে শুরু না হয়ে একটা নির্দিষ্ট স্পেস পর থেকে শুরু হবে, তাহলে আমরা এই যে দুটা ক্লাস দেখছিলাম না, একটা ছিল হচ্ছে কন্টেইনার, আরেকটা ছিল কি কন্টেইনার ফ্লুইড। যদি আমরা কন্টেইনার ফ্লুইড ইউজ করতাম তাহলে ওয়াইড কত হবে 100%, আর যদি আমরা কন্টেইনার ইউজ করি তাহলে এটা 80%। তার মানে আমরা যদি এখানে একটা কন্টেইনার ইউজ করি তাহলে এটা কি একদম লেফট থেকে শুরু হবে নাকি এখান থেকে শুরু হবে, একটু স্পেস পর থেকে শুরু হবে। আচ্ছা, কিন্তু আমাদের এই যে কালারটা আছে দেখেন তো, এই কালারটা তো আমার ফার্স্ট টু লাস্টে আসতে হবে, তাই না? আমার কথা কি বুঝতে পারছি? এই এখানে দেখেন আমার যে সেকশনটার ওয়াইড 100%ই হবে, কিন্তু এই সেকশনের মধ্যে যে টেক্সট বা যা থাকবে ওইটা একটু নির্দিষ্ট স্পেস পর থেকে শুরু হবে। বুঝতে পারলাম কি? এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি এরকম করি, দেখেন এই যে হেডার সেকশন এটার ওয়াইড আমি 100% দিতে চাচ্ছি। এখন আমি যদি এই হেডার সেকশনের আগে যদি এরকম একটা ক্লাস কন্টেইনার ইউজ করি তাহলে এটা কি 100% কখন হবে, হবে হবে না। কিন্তু আসলে আমার এইটাকে তো 80% করার ইচ্ছা নাই, আমার হেডারটা 100%ই থাকবে, কিন্তু এর মধ্যে যে রো আছে আমি চাচ্ছি এই রোটা যেন একদম লেফট থেকে শুরু না হয়। তার মানে আমরা এই কন্টেইনার যেটা আছে এটাকে যদি এখানে দিয়ে দিই তাহলে দেখেন তো আমরা ঠিকঠাক কাজ করতে পারবো কিনা। বুঝতে পারলাম যে যেহেতু আমি হেডার সেকশনের আগে কোনো কন্টেইনার দিইনি, তার মানে কি এই হেডারটা একদম ফার্স্ট থেকে শুরু হয়ে লাস্ট পর্যন্তই যাবে, কিন্তু এই হেডারের মধ্যে আমার কি থাকবে, অবশ্যই একটা রো থাকবে। এখন রো এর আগে যদি আমি কন্টেইনার না দিতাম তাহলে এই রোটাও একদম লেফট থেকে শুরু হতো না, কিন্তু আমি যখন এই কন্টেইনার দিছি সে কি করবে, এই লেফট সাইডে দেখেন 10% স্পেস রেখে দেবে ফাঁকা, আর রাইট সাইডেও কি করবে 10% স্পেস রেখে দেবে, আর সে ইউজ করবে কত পার্সেন্ট, 80%। তাহলে প্রবলেমটা কি হতো, একই সাথে দুইটা ক্লাস কাজ করলে রো বানাইতে পারতাম,
রো কন্টেনার মতো কাজ করতো আর আবার কন্টেনার রো এর মতো কাজ করতো। আপনি যেটা বলতেছেন এটা ঠিক আছে, আমরা এখানে দিতে পারি, কিন্তু প্রবলেমটা কি হবে, এই ডিপটাকে আমরা রো হিসাবে ইউজ করব, কন্টেনার হিসেবে না। আবার যেটা কন্টেনার আছে এটাকে আমি কন্টেনার হিসেবে ইউজ করব, রো হিসাবে না। দুইটা দিতে পারেন, এখন ব্যাপারটা আছে এখানে 2-3টা আমরা দিচ্ছি না এর জন্যই, কারণ কন্টেনার ক্লাসের এক ধরনের কাজ, রো ক্লাসের আরেক ধরনের কাজ। এখন আমি যদি দুইটা ক্লাসই এখানে দিয়ে দিই, তার মানে এই ডিপটা দুইটা ক্লাসের অ্যাক্সেস পাবে না। এখানে যদি আপনি কন্টেনার দিয়ে দেন, তার মানে এই যে আপনি দুইটা ক্লাস কাকে দিচ্ছেন, ডিভ এলিমেন্টটাকে দিচ্ছেন, তার মানে এই একই এলিমেন্ট সে রো এর মতো কাজ করবে আবার কন্টেনার মতো কাজ করবে। কিন্তু আমার তো এটাকে শুধু রো এর মতো কাজ করানো উচিত, বা আমি তো এটাকে রো হিসাবে ইউজ করব, কন্টেনার হিসাবে তো ইউজ করব না। তো সেই ক্ষেত্রে আমাদের দুইবার লিখতে হলেও কিছু করার নাই, দুইবারই লিখতে হবে। মানে এখানে আমরা কোনোভাবে এইভাবে দিব না, ঠিক আছে। কন্টেনারের জন্য সবসময় আলাদা একটা ডিভ রাখবো, এবং এর মধ্যে যে আরো কতগুলো ডিভ আসবে এগুলো নিয়ে একটা প্যাচ লাগবে, যার জন্য ওই ধরনের স্টার্ট করে নিছি, এন্ড করে নিছি, এবং ওখানে দেখুন কমেন্টসও করে নিছি কোথা থেকে শুরু করছি কোথায় শেষ করতেছি। বলেন কন্টেনারটা আগে জানিয়ে পরে কেন নিলাম, এতক্ষণ তো সেই কথাটাই বলিলাম। আরেকবার বলেন, বুঝতেছি না কি বুঝেন না আগে সেটা তো বলেন। মানে প্রথম দিকে তো আমরা কন্টেনার আগে নিতাম, তাই? আচ্ছা, তাহলে এখন এটা মিডলে কেন নিছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, কোথাও কি বলছে কন্টেনার আগে নিতে হবে বা কন্টেনার মিডলে নিতে হবে? না, কন্টেনারটা তো নিতাম হচ্ছে পুরো স্পেসটা নেওয়ার জন্য, আর হেডারটা আমরা ছোট করে নিতাম, তাই হচ্ছে হেডারটা পরে নিতাম। নরমালি দেখেন আমি এরকম একটা ওয়েবসাইট বানাবো, হ্যাঁ, আর এটা ধরলাম আমার টোটাল পেজের সাইজ হচ্ছে এত বড়, হ্যাঁ, টোটাল পেজ। আচ্ছা, এখন এই পেজের মতো দেখেন আমরা যদি একটা কন্টেনার বানাই, মানে আমার টোটাল পেজটা যদি এরকম হয়, আমি একটা কন্টেনার বানাইলাম, ধরুন কিছু স্পেস এই সাইডে ফাঁকা রাখলাম, হ্যাঁ, মানে এটা হচ্ছে আমার কন্টেনার আর এটা হচ্ছে আমার পেজ। এখন ব্যাপারটা হচ্ছে আমি এমন একটা হেডার সেকশন বানাইতে যাচ্ছি, হেডার সেকশন, যে হেডার সেকশনটা ওয়াইড, মানে এটা ধরুন যে ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা ব্ল্যাক কালার, এটার ওয়াইড একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আসবে, মানে আমার পেজটা ঠিক যত বড় তত বড় এই হেডার সেকশন হবে। তো যদি আমি হেডার সেকশনটাকে 100% দিতে চাই, তাহলে কি আমার ওইখানে কন্টেনার বলে কিছু ইউজ করার দরকার আছে? ব্যাপারটা দেখেন, আপনি যেটা বলতেছেন ওই পর্যন্ত ঠিক আছে, এটা কন্টেনার আমরা নিছি না, আমরা ধরুন একটা ক্লাস বানাইলাম হচ্ছে কন্টেনার। আচ্ছা, ক্লাসের মধ্যে আমি কি করলাম, ওয়াইড বলে দিলাম হচ্ছে 80%, আমি 100% দিলাম না, ঠিক আছে। আর এখানে ধরতে আমি শুধু এতটুকু বলি যে মার্জিন শিখছিলাম না, মার্জিন 0 পিক্সেল আউটো, এটা দিলে কি হয়, মোটামুটি আমার এই কন্টেনারটা মিডলে থাকবে, পেজের মিডলে, তাই তো? আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে যে আমি এমন একটা হেডার সেকশন বানাবো যেটার ওয়াইড হবে আমার পেজটা ঠিক যত বড় ঠিক তত বড়। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এই সেকশনটা বানানোর আগে যদি আমি কন্টেনারটা ইউজ করি, তাহলে কি এটার ওয়াইড 100% হবে? আমি তো কন্টেনার মধ্যে বলেই দিছি যে ওটার ওয়াইড হবে কত, 80%। তার মানে আমি এই হেডার সেকশনের আগে কি কখনো এই কন্টেনারটা ইউজ করব না। আচ্ছা, বাদ দিলাম। তো সেই ক্ষেত্রে ধরেন যে এই হেডারটা বানানোর জন্য আমি কি করছি, হেডার বলে একটা এলিমেন্ট স্টার্ট করলাম, ইন করলাম। আমরা নরমালি জানি কি এই এলিমেন্টগুলোর ডিসপ্লেটা কি হয়, ব্লক হয়, কারণ ওয়াইডটা সবসময় 100% থাকে। আচ্ছা, যদি ওয়াইড 100% থাকে তাহলে তো আমার কষ্ট করে আর 100% লেখার দরকার নেই, দরকার আছে কি? আচ্ছা, লিখলাম। এখন দেখেন আমার এরকম একটা সেকশন বানানো শেষ, এই সেকশনের মধ্যে আমার কিছু টেক্সট থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে তো। আচ্ছা, যখনই আমি এই সেকশনের মধ্যে কিছু টেক্সট লিখব, এটা ডিফল্ট একদম লেফট থেকে শুরু হবে না? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি এটা যেন একদম লেফট থেকে শুরু না হয়ে কি হয়, এখানে সে 10% স্পেস ফাঁকা রাখবে, এই পাশেও সে 10% স্পেস ফাঁকা রাখবে। মানে আমি যাই লিখবো সেটা অটোমেটিক এই 10% স্পেসের পর থেকে শুরু হবে, আর এখানে ঠিক এই 10% যাওয়ার আগে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি মানে এই স্পেসটুকু আর ইউজ করতে চাচ্ছি না। এখন ব্যাপারটা দেখেন, টোটাল আমার ওয়াইড কত, 100%, আমি এই পাশে 10% ওই পাশে 10% ফেলে রাখতে চাচ্ছি, মানে আমি ইউজ করতে চাচ্ছি কত, 80%। তাহলে আমি এই সেকশনটা বানানোর জন্য একটা এলিমেন্ট ইউজ করছিলাম যেটা হচ্ছে কি হেডার। আচ্ছা, যখন এই হেডারের মধ্যে আমি একটা টেক্সট লিখতেছিলাম তখন ওই টেক্সটটা ডিফল্ট আমার ওই ইশার একদম লেফটে চলে যাচ্ছিল, কিন্তু আমরা এখানে 10% স্পেস ফাঁকা রাখতে চাচ্ছি। আচ্ছা, এই টেক্সটটা লেখার আগে আমি যদি এবার একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিয়ে দিলাম যেটা হচ্ছে কন্টেইনার।
দেখেন তো যখন আমি কন্টেইনার ক্লাস দিব এখানে আমার কি বলা হয়েছে ওয়াইড কত নেবে 80%। আচ্ছা আর এখানে মার্জিন অটো বসে না, তার মানে বাকি যে 20% থাকলো সেটা সে দুই ভাগে ভাগ করে দিল না। আচ্ছা এবার দেখেন আমি যখন টেক্সট লিখতেছি আমি কি হেডার মধ্যে লিখতেছি না ডিভের মধ্যে লিখতেছি? ডিভের মধ্যে। এখন আমি যখন ডিভের মধ্যে লিখলাম এই টেক্সটটা কি আমার পেজে একদম লেফট সাইডে যাবে নাকি 10% পর থেকে শুরু হবে? 10% পর থেকে শুরু হবে। তো স্যার আমি এরকম একটা প্যাটার্ন বানাতে যাচ্ছি বলেই কন্টেনারটা আমি ফার্স্টে ইউজ না করে মিডলে ইউজ করছি। বুঝতে পারলাম? টেক্সটটা তো আরো ভিতরে, তাহলে কি উইডথে চেঞ্জ করব? কন্টেনারের মানে ছবিটাতে তো টেক্সটটা আরো ভিতর থেকে শুরু না, আরো ভিতর থেকে যদি শুরু হয়, এখন ব্যাপার হচ্ছে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবো, বাড়াইতে পারবো, কমাইতে পারবো, কিন্তু প্রবলেম হচ্ছে এখন না হয় ইমেজটা ভিতরে আছে কিন্তু দেখা যাচ্ছে আরেকটা পেজে আবার ঠিকঠাকই আছে। এখন এখানে যদি আমি ছোট করে দিই তাহলে ওখানে যে আবার সমস্যা হবে না? তো এখানে যদি আমার এটাকে যে আমি এই পাশে যাচ্ছি যে 10% আমি 20% দিব, এই পাশে আমি 20% দিতে পারি না? এখন সিএসএস কোড গুলো তো আমরা পারি না? ওই যে ওই দুইটা লাইন আমরা এখন নিজে লিখতে পারবো না? এখন আপনি যদি এরকম নিজে একটা ক্লাস বানান যে আমাদের একটা ক্লাস হবে যে কাস্টম কন্টেইনার, এর মধ্যে আপনি সিএসএস কোড লিখলেন যে ওয়াইড হবে 70%, মার্জিন 0 অটো, তার মানে কি এই পাশে 15 ওই পাশে 15। এখন আপনার যতগুলো লাগবে আপনি এইভাবে ক্লাস বানাতে পারবেন না, ইউজ করতে পারবেন না। আর আপনার যেখানে যেরকম লাগবে আপনাকে ক্লাস বানাতে হবে, ইউজ করতে হবে। তবে আমরা চেষ্টা করব আমাদের মেইন যে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে কন্টেইনার, একটা ছিল কি কন্টেইনার ফ্লো ছিল, এই দুটো ক্লাস আমরা কখনোই চেঞ্জ করব না। কারণ হয়তো আমার এখানে চেঞ্জ করার দরকার আছে কিন্তু আমার এমন একটা বেস থাকতে পারে যেখানে আমার কিন্তু চেঞ্জ করার দরকার নেই। এখন আমি যদি এখানে এটার ওয়াইডটা কমিয়ে দিই মানে 70% করে দিলাম, কিন্তু আমি যখন এই সেম ক্লাসটা অন্য একটা পেজে ইউজ করব তখন এটার ওয়াইড কত হবে? 70%ই থাকবে নাকি অটোমেটিক 80% হয়ে যাবে? হবে কি স্যার অটোমেটিক? আপনি ক্লাস বানাইছেন কোন একটা পেজে যদি একটা ক্লাস বানান তাহলে ওটা কি অটোমেটিক কখনো চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, তো আপনাকে চেঞ্জ করতে হবে। এখন ধরেন দেখেন যে আমার ক্লাস একটা হতে পারে কন্টেইনার, আমার পেজ মানে ওয়েবের পেজ তো অনেকগুলো হতে পারে না? এই সিএসএস পেজের সাথে আমি যতগুলো পেজের লিংক করব আমি এই ক্লাসটা ঠিক ততগুলো পেজে কিন্তু ইউজ করতে পারি। বুঝতে পারলাম কিছু? তার মানে আমি একটা প্রজেক্ট করতে গেলে এখানে কমপক্ষে আমার যদি 100টা পেজও আসে 100টা পেজের জন্য কি আমি 100টা সিএসএস বানাবো? সম্ভব তো না। আমি এক পেজে কোডগুলো লিখবো এবং এখানে আমার কিছু ক্লাস থাকতে পারে, আইডি থাকতে পারে, এই ক্লাস আইডি গুলো গিয়ে আমার যতগুলো পেজে খুশি আমি ইউজ করব। তো এখন ব্যাপার আছে যে আমি এখন ধরুন যে একটা কন্টেইনার ক্লাস বানালাম, এটাকে এখানে ইউজ করলাম, এখানে ইউজ করলাম, এখানে ইউজ করলাম, কিন্তু আমার এখানে দেখতেছি আমার আলাদা কিছু একটা লাগবে বা অন্য কোনো ডিজাইন দিব। এখন আমি যদি ওই কন্টেইনার থেকে চেঞ্জ করে দিই তাহলে এখানে আমি চেঞ্জ দেখতে পারতেছি ঠিক আছে, কিন্তু অটোমেটিক দুই জায়গায় চেঞ্জ হয়ে যাবে না? কিন্তু আমার ওই দুই জায়গাটা চেঞ্জ করার দরকার ছিল না। বুঝতে পারলাম কিছু? এখন আমরা যদি এরকম কাজ করি যে মেইন ক্লাসগুলো চেঞ্জ করি তাহলে এক জায়গায় চেঞ্জ করব, অটোমেটিক সব জায়গায় চেঞ্জ। আগের ক্লাসগুলো ভালো ছিল তাই না স্যার? আজকে আর কি পড়াচ্ছেন? আগেরগুলোই তো ভালো ছিল। যখন পিএইচপি করবেন তখন মনে হবে না HTML ভালো ছিল, কি দরকার এগুলো। আচ্ছা তো সেক্ষেত্রে দেখেন এখানে যা আছে আমরা এগুলোকে বাদ দিয়ে দিই। আমাদের হেডারটা দিয়ে আমরা কি করছি ওই 100% বানাইছি, আর কন্টেইনার দিয়ে কি করছি ওটাকে কমিয়ে 80% করে দিছি। আচ্ছা 80% করার পর আমরা কি পাইছি? একটা রো পাইছি। এই রো এর মধ্যে দেখেন আমাদের কলাম বানাইতে হবে। কয়টা কলাম বানাবো? এখন প্রশ্ন আছে এটা নিয়ে যে আসলে স্যার আমাদের কয়টা কলাম দরকার। তো আপনাকে ইমেজ দেখতে হবে, এখানে যতগুলো ভাগ আছে এটার উপর ডিপেন্ড করে আপনি কলাম নিতে পারেন। আচ্ছা এখানে আসেন এখানে। আচ্ছা এখানে যেটা আছে দেখেন, বা আমরা এখান থেকে দেখতে না পারলে আমাদের ফটোশপটা ওপেন ছিল, এখানে যাই, এটাকে আমরা জুম করে দেখতে পারি। তো এখানে দেখেন তো আমার শুধু এই কাজটুকু করতে হবে, আর কি করতে হবে? এই কাজটুকু করতে হবে। মানে আমার নরমালি দুইটা কাজ আছে, তো আমি এইটাকে কি করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি না? দুইটা ভাগে ভাগ করতে পারি। মানে আমার টোটাল কলাম কয়টা ছিল? 12টা। আমি 12টা কলামের সমান স্পেস দুইটা কলামকে দেব। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমার এখানে ডিপ কয়টা লিখতে হবে স্যার? এখানে বলতে পারি হচ্ছে কল
মিডিয়াম ডিভাইসের জন্য কাজ করব, তার মানে বলতে পারি হচ্ছে 6। এখন ব্যাপারটা হচ্ছে স্যার এর মধ্যে কি আমার খুব বেশি স্পেস দেখানো তো দরকার ছিল কি? এর মধ্যে কি আমার অনেক বড় ডাটা লেখা আছে? ছোট একটা ডাটা, তার মানে এই ছোট একটা ডাটা লেখার জন্য আমার 6টা কলামের সমান স্পেস দেওয়ার কোনো দরকার হলো? আমি তো 2টা দিলে ইজিলি লিখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ধরেন যে আমাদের 2টা দরকার ছিল স্যার, এখানে আমরা 2টাই দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন আমাদের আরেকটা ভাগ আমরা করতে যাচ্ছি, এর মতো অনেক বেশি টেক্সট থাকতে পারে। আমরা এটাকে দিলাম কয়টা? 6টা। এখন স্যার কতটুকু স্পেস পড়ে থাকলো কয়টা কলামের সমান? টোটাল ছিল 12টা, ইউজ করলাম কয়টা? 8টা, বাকি 4টা কলামের সমান স্পেস কিন্তু আমাদের পড়ে আছে। আচ্ছা ভালো থাক, সমস্যা নেই। এর মতো দেখেন আমাদের যেহেতু এই যে এরকম একটা টেক্সট ছিল, এখানে ক্লিক করলে কিছু একটা হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? টেক্সট লেখার জন্য আমরা নর্মালি পি ইউজ করতাম না প্যারাগ্রাফ করার জন্য। আচ্ছা, ধরুন যে আমরা পি নিলাম, এখানে এরা কি একটা লিখছে জানো? আচ্ছা, ধরুন যে আমরা এরকম কিছু একটা লিখে রাখলাম। এখন ব্যাপার হচ্ছে এটার উপর ক্লিক করলে আবার কিছু একটা হবে, মানে কি এটা এই টেক্সটের সাথে আবার লিঙ্কিং কিছু একটা করতে হবে। তো লিঙ্ক করার জন্য আমরা যে এরকম একটা এলিমেন্ট শিখছিলাম না, তাহলে আমরা এইরকম যদি একটা এলিমেন্ট দিয়ে দিই কোনো সমস্যা? আচ্ছা, যদি এই পর্যন্ত এলিমেন্ট দিতে পারি, এখন ব্যাপার আছে স্যার এরা কেমন যেন একটা সিম্বল দিচ্ছে, যে একটা অ্যারো সাইন দিছে না? অ্যারো সাইন দিছে। তো এখন আমরা যদি অ্যারো দিতে চাই তাহলে কি করতে হবে? ফন্ট আমি শিখছিলাম, তো ওখান থেকে ইজিলি আমরা অ্যারোটাকে নিয়ে আসতে পারি। আচ্ছা, যাই হোক আমরা আজকে অ্যারোতে না যাই। এরপর দেখেন যে আমরা এই সাইডে যাই, এখানে যে আমাদের কিছু কাজ ছিল, একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে সাইন ইন, আর একটা হচ্ছে জাস্ট এমটি, মানে কার্টের একটা অপশন তারা দিয়েছে। তো আমাদের এরকম কিছু একটা ডিজাইন করতে হবে। এখন স্যার আমরা মেনু বানানো শিখছিলাম না, মনে আছে কি? মেনু বানানো শিখছিলাম, ড্রপ ডাউন মেনু, মেইন মেনু। তো এখানে যেগুলো আছে যদি আমরা এটাকে মেনু আকারে চিন্তা করি, করতে পারি না? এটা হচ্ছে ফার্স্ট মেনু, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, করতে পারি? আচ্ছা, যদি এটাকে আমরা মেনু আকারে চিন্তা করতে পারি, তাহলে মেনু বানানোর জন্য আমরা কোনো একদিন কোনো একটা কিছু শিখছিলাম, ইভেন এর মধ্যে আমরা শিখছিলাম যে এলআই বলে কিছু একটা রাখতে হয়, তাই তো? এর মধ্যে আমাদের এ বলেও কিছু একটা থাকতে পারে। আচ্ছা, এটাকে ইন করতে পারি, এর মধ্যে আমাদের কিছু একটা লেখা থাকতে পারে, সেটা হচ্ছে রেজিস্টার। আমরা বলতে পারি হচ্ছে আরো কিছু থাকবে, হচ্ছে সাইন ইন থাকতে পারে। একটা কি ছিল? এমটি বলে কোনো একটা কিছু ছিল, তাই না? এরকম কিছু একটা লেখা ছিল না? এখন ব্যাপার হচ্ছে এটার আগে তো একটা সিম্বল ছিল, তার মানে আমাদের কষ্ট হলেও ওই ফন্ট ওসাম ওয়েবসাইটটাতে এখন যেতেই হবে। আচ্ছা, এই ওয়েবসাইটে যাই। এখন এখান থেকে ফন্ট আনতে গেলে আমরা কি করছিলাম? আগে ইমেল বানাইছিলাম না? মানে আমরা গেট স্টার্টেড এখানে গিয়েছিলাম, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ক্লিক করলাম, তারপরে এই ফন্টগুলোকে ইউজ করতে গেলে তারা আমাদের একটা লিঙ্ক ইমেল করছিল, সেই লিঙ্কটাকে কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করছিলাম। তো এখন ব্যাপার হচ্ছে যদি আমি তাদের ইমেল দিই, তারা 2 মিনিট পরে দিবে, বা দেখা গেছে 10 মিনিট পরে, অথবা আজকে নাও দিতে পারে। তো আমরা যে লিঙ্কটাকে কপি করছিলাম সেটা আমার অন্য কোনো একটা প্রজেক্টে থাকার কথা, অবশ্যই আছে কোনো একটা প্রজেক্টে। আমি একটা কাজ করতে পারি, কোনো একটা প্রজেক্টে যাই, এখান থেকে আমি ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে আসি, মানে যে লিঙ্কটা তারা আমাকে ইমেল পাঠাবে ওই লিঙ্কটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা, এটাতে মেবি নাই, আর একটা প্রজেক্ট ছিল এটাতে থাকার কথা। আচ্ছা, এই হচ্ছে আমাদের লিঙ্ক। আপনি যখন ওখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, সে কি করবে? এই লিঙ্কটা আপনার ইমেলে সেন্ড করবে। এখন ইমেল যদি পাঠায়, তাহলে যেহেতু নেটের ব্যাপার, আমাদের এখনই ইমেলটা আসবে এমন কোনো গ্যারান্টি নাই, মানে আবার 10 থেকে 15 মিনিট চুপচাপ বসে থাকতে হবে, ইমেল আসবে, তারপর এটাকে কপি করতে পারবো। তো এত ঝামেলা না করে আমি ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, এখন ব্যাপার আছে যদি লিঙ্কটাকে আমরা কপি করতে পারি, তাহলে আমাদের ওই ইগুলো দরকার না, আইকনগুলো দরকার না। এখন আইকনগুলো কিভাবে আনবো? আইকনসে ক্লিক করি, এখানে অনেক আইকন আছে, তো আপনার যা দরকার আপনি এখান থেকে কি করেন, সার্চ করেন। তো এখানে দেখেন আমি কার্ড দিলাম, সে যে একটা আইকন দিছে না, এই আইকন নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, যেটা খুশি। তো যাই হোক আমি এটাই নিলাম। এখানে আইকনে গেলে দেখেন তারা আমাকে কিছু কোড দিবে, এই যে এই কোডগুলো যদি আমার ওয়েবসাইটে আমি কপি পেস্ট করে দিই, তাহলে আইকনটা অটোমেটিক চলে আসবে। তো এটাকে আমরা কপি করি, আমাদের আইকনটা কোথায় দেখানো দরকার ছিল? এই যে এমটি, এটার আগে। আচ্ছা, তাহলে আইকনের যে কোড আছে এখানে আমরা পেস্ট করলাম।
আচ্ছা যেহেতু আমরা আইকনটা নিয়ে আসলাম, সো এই যে এখানে আমরা চাইলে একটা অ্যারো অ্যাড করে দিতে পারি। তো সেক্ষেত্রে ধরুন এখানে যাই, আমরা একটু সার্চ দিই অ্যারো। আচ্ছা এখানে দেখেন অ্যারো 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 কোনটা, ক্যারেট। আচ্ছা যাই হোক, আমরা ওরা যেরকম দিছে ওইরকম পাচ্ছি না, এখন খোঁজার সময় নেই, এটা দিয়ে দিই। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, আমাদের যেটা আছে এই যে এখানে, এরপর আমরা আইকনটা দিয়ে দিলাম, আইকন। এখন ব্যাপার হচ্ছে স্যার এই কোডগুলো কি লিখছেন, কোডগুলো কিভাবে কাজ করতেছে, এগুলো স্যার আমি কিছুই বলতে পারবো না, শুধু এতটুকু বলতে পারি এটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে আরেকটা ক্লাস। যে ক্লাসগুলো বানানো আছে কোথায়, আমরা যে ওয়েবসাইট থেকে কপি মানে কোডটাকে কপি করছি ওই ওয়েবসাইটে। সো আপনি যখন এই পেজটাকে রান করবেন তখন ওই কোডগুলা বা ওই আইকনটা লোড হবে হচ্ছে আপনার ফন্ট অসামের যে নিজস্ব সাইট আছে ওখান থেকে। বুঝতে পারছি কিছু এ পর্যন্ত? এখন স্যার আমরা এ পর্যন্ত যা করছি আউটপুট দেখলে জঘন্য মনে হবে, মানে এত কষ্ট করে এত কিছু করলাম, আউটপুট এত বিশ্রী হবে। এখানে যাই, আমাদের পেজ আছে এটা, এটাকে ধরুন যে আমরা রান করি, ওপেন উইথ গুগল ক্রোম, এই হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, মানে সারাদিন ধরে কাজ করে এখানে শুধু একটা আইকন দেখতে পেলাম, একটা টেক্সট দেখতে পেলাম, এখানে কিছু একটা দেখতে পেলাম, মানে আমাদের ওয়েবসাইট হয়নি। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের কালার নিয়ে কাজ করতে হবে। কালারের জন্য আমরা একটা অ্যাপস ইউজ করতাম, পিক্সি কালার পিকার। আচ্ছা এবার আমরা যাই হচ্ছে আমাদের সে ফটোশপে এই জিনিসগুলো আমরা করতে চাই। তো দেখেন তো আমার হেডার সেকশনে একটা কালার আছে না, আমি কি করতে পারি, এটার উপর মাউস পয়েন্টার রাখলাম, Ctrl+Alt+C মানে কালার কোডটাকে কপি করলাম। এবার দেখেন যে আমি কোন এলিমেন্টটাকে ওই হেডারের সময় স্পেস দিব, হেডার। আচ্ছা তো হেডার নিয়ে এখন দেখেন আমাদের বুটস্ট্র্যাপের একটা পেজ ছিল না, এখানে তো অলরেডি সিএসএস কোড ছিলই, বুটস্ট্র্যাপের একটা সিএসএস পেজ আছে না, এখানে অনেক সিএসএস কোড আছে। তো আমরা এখানে লিখলে ভবিষ্যতে দেখেছে আমাদের কোড কই আর বুটস্ট্র্যাপের কোড কই, খুঁজেই পাবো না। তো এই জিনিসগুলো আমরা বাদ দিই, আমরা নিজেরা কাস্টমাইজ একটা পেজ বানিয়েছি না, style.css। আমরা এখানে যে বলতে পারি যে আমাদের হেডার বলে কোনো একটা এলিমেন্ট আছে, এটার ওয়াইড আমরা যদি বলতে চাই 100% বলতে পারি। আচ্ছা এরপরে বলতে পারি হচ্ছে মিনিমাম হাইট কত পিক্সেল বলতে পারবো স্যার, এখন ইচ্ছা মতো আমরা এর আগে দিছি না ইচ্ছা মতো 40-50 পিক্সেল, এইভাবে আর দেওয়া যাবে না, কারণ ওটা ছিল ইচ্ছা মতো ওয়েবসাইট বানানো, আর এখানে আমরা মোটামুটি প্রফেশনাল কিছু একটা করার চেষ্টা করতেছি। আমরা কি করবো, এই যে স্লাইস টুলস আছে এটাতে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে এডিট স্লাইস অপশনস, এখানে যাই, মোটামুটি হাইট কত দেখতে পারতেছি 45। তো এখানে আমরা যাব যে বলতে পারি যে আমাদের এটার হাইট হবে হচ্ছে এত পিক্সেল। আমরা কিন্তু ফিক্সড করিনি, কারণ এটাকে হবে কি রেসপন্সিভ, যখন আপনি প্রেসার ক্রিয়েট করবেন এটার হাইটটা বাড়লেও বাড়তে পারে। আচ্ছা এখন ব্যাপার আছে আমার লাগবে কি একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না, ব্যাকগ্রাউন্ড কালার কোড তো আমরা অলরেডি কপি করছি তো কালার কোড কিন্তু কপি করছি। আচ্ছা যদি এতটুকুই আমরা পারি বা এতটুকুই বুঝি, এখানে যে একটু রিলোড দিই। আচ্ছা আসছে, এবার কিছু একটা দেখা যায়। আচ্ছা দেখেন তো এই টেক্সটটাকে আমার একদম লেফট থেকে শুরু হয়েছে, লেফট থেকে কিন্তু শুরু হয় নাই, কেন হয় নাই, কারণ আমরা এর মধ্যে একটা কন্টেনার বলে কিছু একটা ইউজ করছিলাম না, এর জন্য। আচ্ছা যদি এই পর্যন্ত আসতে পারে, এখন ব্যাপার আছে তারা দেখেন যে একটা কিছু ইউজ করছে। নর্মালি এখানে যায়, এখানে যে টেক্সটগুলো আছে দেখেন, টেক্সটের একটা কালার আছে না, টেক্সটের কালার, তারপর দেখেন টেক্সটের ফরম্যাটটাকে তারা কিন্তু চেঞ্জ করছে, মানে টেক্সটের ফরম্যাট আলাদা কিছু একটা। তো আমরা কি করতে পারি, এখন তারা কোন ফন্ট ইউজ করছে আমরা জানি, ফন্ট কোনটা ইউজ করছে আমরা কিন্তু জানি না। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে যাই দেখে আসি যে স্যার ওদের টেক্সট কোনটা। আচ্ছা এর মধ্যে মেবি আমাদের একটা কিছু পাওয়ার কথা ছিল, সেটা কিসের মধ্যে যেন ছিল, আচ্ছা হেডার। আচ্ছা হেডার মধ্যে আমরা যাই, এখানে টপ বার বলে কিছু একটা পাবো। আচ্ছা টপ বারের মধ্যে যাই, এখানে দেখবেন যে এখানে টেক্সট বলে কিছু একটা পাবো, তাই তো। এখন টেক্সটে এখানে যেটা আছে দেখেন, এটার উপর যদি ডাবল ক্লিক করি, আচ্ছা আচ্ছা এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন যে মোটামুটি এই যে এখানে একটা ফন্টের নেম আসবে, ফন্ট। তো আমার মনে হয় যে এখানে যে ফন্টগুলো তারা ইউজ করছে সেটা এই ফন্টের নেমটাকে আমরা কপি করে নিতে পারি। এখন এই ফন্ট আমরা কোথা থেকে পাবো, ডাউনলোড করতে হবে, অথবা আমাদের আরেকটা কাজ করতে পারি, আমরা গুগল ফন্ট ইউজ করা শিখছিলাম না, গুগল ফন্ট। আচ্ছা তাহলে গুগলের ফন্টে যে ওয়েবসাইট ছিল ওয়েবসাইটে যাই, এখানে আমরা ওই রিলেটেড ফন্টগুলো সার্চ দিতে পারি। তো আমার জানার মতো এখানে যে ফন্টগুলো থাকতে পারে
একটা আসতে পারে হচ্ছে রোবোটো, এই ফন্টটা আসতে পারে, বা এটা আমরা সাধারণত ইউজ করি ওপেন সেন্স যেটা আছে এটা ইউজ করতে পারি। আচ্ছা, আর ধরুন যে আমরা এখান থেকে আরো কয়েকটা ফন্ট আমাদের ইচ্ছা মতো অ্যাড করে নেই, যে পরে আমরা এগুলোকে ইউজ করব। আচ্ছা ধরুন এখানে যা আছে এটাই নিলাম। দুইটা ফন্ট আমরা সিলেক্ট করছি না, এখানে দেখেন দুইটা ফন্টের জন্য সে কি করছে, একটা লিঙ্ক করে দিছে। যদি আমরা একটা একটা করে ফন্ট ইউজ করতাম তাহলে কিন্তু দুইটা লিঙ্ক দিত। দুইটা ফন্ট যেহেতু আমরা একসাথে নিয়েছি, সে লিঙ্ক দিছে কিন্তু একটা, মানে এই একটা লিঙ্ক কপি করে দিলে কিন্তু আমরা দুইটা ফন্ট ইউজ করতে পারবো। কিছুই করিনি স্যার, এই যে এখানে দেখেন যতগুলো প্লাস আছে সবগুলো প্লাসে ক্লিক করবে, সবগুলো ফন্ট সে একসাথে করে দেবে। ঠিক আছে, এই যে দেখেন আমি জাস্ট যে ফন্টগুলো ইউজ করতে যাচ্ছি, এই যে এটাতে প্লাস সাইন ছিল ক্লিক করছি এখন মাইনাস সাইন হয়েছে, এটাতে প্লাস সাইন ছিল ক্লিক করছি এখন মাইনাস সাইন হয়েছে, মানে আমি এই দুটো ফন্ট সিলেক্ট করছি। আচ্ছা, সিলেক্ট করার পর যা করছে সব ওই করছে, আমি কিছু করিনি। দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে, লিঙ্কটাকে আমরা কপি করব, এবং লিঙ্কটা দেখেন লিঙ্ক বলে একটা এলিমেন্ট আছে না, এই লিঙ্ক এলিমেন্ট আমরা কোথায় লিখতাম, এই যে HTML পেজে, আর এটা লিখতাম হচ্ছে হেডের মধ্যে কিন্তু টাইটেলের নিচে। তার মানে আমি চাইলে এই দুটো লিঙ্কের উপরেও লিখতে পারি, নিচেও লিখতে পারি, যেখানে খুশি। আচ্ছা, এই পর্যন্ত যদি হয়, এখন আমি ফন্টের ফরম্যাটটাকে চেঞ্জ করবো। এখন ফন্টের নেম কি আমি কি জানি, এখানে দেখেন দুইটা ফন্ট, সে বলে দিচ্ছে যে একটা ফন্ট আপনি ইউজ করছেন রোবোটো আর একটা ইউজ করছেন হচ্ছে ওপেন সেন্স। এখন কোনটা আপনি ইউজ করবেন? তো ধরেন যে আমরা রোবোটো যেটা আছে এটা ইউজ করব। আর সবসময় এটা কাটবেন না, এটা রেখে দেবেন, কারণ আপনার যত জায়গায় ফন্ট লাগবে আপনি শুধু ফন্টের নেমগুলোকে কপি করে ওখানে ইউজ করতে পারবেন। আর এখন যদি কেটে দিই তার মানে কি এই জিনিসগুলো আমাকে টাইপ করে করে লিখতে হবে। আচ্ছা, এটা ধরেন এভাবে রেখে দিলাম, এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখন আমার টেক্সটের কালার চেঞ্জ করতে হবে না? এখানে দেখেন তো টেক্সটের কালার ডিফল্ট কি আছে, আমরা আমাদের পেজে যাই, টেক্সটের কালার কি আছে, লিঙ্ক হলে ডিফল্ট এরকম একটা কালার আসে, তাই তো? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার টেক্সটের কালারটাকে চেঞ্জ করব। তো টেক্সটের কালার কি এখান থেকে চেঞ্জ করলে হবে? টেক্সটটা আপনার কিসের মধ্যে আছে, হেডারের মধ্যে আছে দেখেন, কিন্তু এর মধ্যে পি বলে কিছু একটা আছে, পি এর মধ্যে এ বলে কিছু একটা আছে, এর মধ্যে তো আপনার টেক্সটের কালার আছে, মানে টেক্সটটা তো এর মধ্যেই আছে। এখন টেক্সট এর মধ্যে আছে, আমি যদি এইটাকে ধরে কালার দেওয়ার চেষ্টা করি কাজ করবে? তার মানে আমাদের এই টেক্সটটাকে সিলেক্ট করতে গেলে অবশ্যই এই এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই এলিমেন্টটাকে যদি সিলেক্ট করতে চাই কিভাবে সিলেক্ট করতে পারি? হেডারের বলতে ভিতরে বলতে পারি পি এ। আচ্ছা, তার মানে আমরা এরকম কিছু একটা দেখেন লিখতে পারি, যে হেডার বলতে পারি পি, বলতে পারি হচ্ছে এ, বলতে পারি। আচ্ছা, এর মধ্যে যে বলতে পারি যে আমাদের ওই ইসের কালার কি হবে, টেক্সটের কালার, এবং ফন্টের ফ্যামিলি আমরা এখানে দিব না, এটাকে কাট করে আমরা এখানে দিয়ে দিই। আর হেডার সেকশনের কাজ অতটুকুই, এর বাইরে কোনো কিছু দরকার নেই। আচ্ছা, এইখানে যাই, এখন টেক্সটের কালার কি হবে আমরা তো জানি না, কিন্তু আমরা যে এতটুকু জানি যে টেক্সট আছে, টেক্সটের উপর মাউস পয়েন্টার রাখলে কালার দেখাই দেবে। তো সেক্ষেত্রে ধরুন যে আমরা একটা কাজ করি, এখানে যাই, এইটা হচ্ছে আমাদের টেক্সট, টেক্সটটাকে আরেকটু জুম করি, এটার উপর মাউস পয়েন্টার রাখি, দেখেন কালার নিয়ে নিছে না পিজি কালার পিকারে। তাহলে আমি কন্ট্রোল অল্টার সি, মানে কালারটাকে কপি করে নিলাম। এবার এখানে যে বলতে পারি যে একটা হ্যাশ দিব, তারপর এটাকে পেস্ট করব, তাহলে টেক্সটের কালার আমরা চেঞ্জ করতে পারবো আশা করি। আচ্ছা, এখানে যাই একটু রিলোড দিই, এটা দেখেন এইগুলো চেঞ্জ হয় নাই, সমস্যা নাই, বাট এটা তো চেঞ্জ হয়েছে। এখানে দেখেন টেক্সট দেখা যায় এবং কালারটা ডিফল্ট দেখেন যে আগে এরকম ছিল, এখন কি এরকম আছে? আচ্ছা, এখন চেঞ্জ হয়েছে। এখন যদি চেঞ্জ হয় এটার উপর মাউস পয়েন্টার রাখলে যে কি আসে, নিচে আন্ডারলাইন আসে, কালার চেঞ্জ হচ্ছে। বাট আমরা কি চেঞ্জ করব? আমি তো চেঞ্জ করার দরকার নাই। তো আমি একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করে বলি যে এটা যদি হভার, মানে এটার উপর যদি আপনি মাউস পয়েন্টার রেখে থাকেন, তাহলে আমি কি করব, জাস্ট বলতে পারি যে টেক্সট ডেকোরেশন, মানে নিচে যে আন্ডারলাইন আছে আমার কি দরকার? টেক্সটের নিচে যে আন্ডারলাইন আছে ওটা দরকার না, তার মানে বলতে পারি টেক্সট ডেকোরেশন নান। আর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমি ডিফল্ট যে কালার দিছিলাম ওই কালারই সিলেক্ট করলাম, তার মানে চেঞ্জ হলেও আমি বুঝতে পারবো না, আগেও যে কালার ছিল পরেও সেই কালারই দেখা যাবে। আর এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে, বলতে পারি ফন্ট সাইজ, ফন্টটাকে একটু বড় করব, তাহলে কত দিতে পারি? 16 পিক্সেল ডিফল্ট থাকে, আমরা এটাকে ধরেন যে 18 পিক্সেল করতে পারি। তারপরে বলতে পারি ফন্ট ওয়াইড, এটাকে আমরা কি করব, একটু বোল্ড করে দিব, বোল্ডার করে দিলাম এটাকে এ, কারণ টেক্সটের এই যে নিচে আন্ডারলাইনটা আসতেছে, কেন আসতেছে? অ্যাঙ্কর ট্যাগের জন্যই তো আসতেছে। হ্যাঁ ভাই, ওটা তো মাউস পয়েন্টার রাখার পর আন্ডারলাইন আসতেছে, আগে থেকে কি আন্ডারলাইন আসতেছে? দেখো আমি যদি এখানে যাই রিলোড দিই, আমার ডিফল্ট কি এটার নিচে আন্ডারলাইন ছিল?
নাই তো, কিন্তু মাউস পয়েন্টার রাখলে আসতেছিল, যার জন্য আমি কি করছি যে হভারের ডেকোরেশন নান করে দিছি, মানে মাউস পয়েন্টার রাখলেও নিচে আর আন্ডারলাইনটা আসবে না। এখন আপনার যদি মনে হয় মানে তারপর যদি সন্দেহ থেকেই থাকে, এটাকে আমি এক্সিকিউশন অফ করে দিই, এর উপর মাউস পয়েন্টার রাখলে নিচে দেখেন আন্ডারলাইন আসে না, ঠিক আছে, নিচে আন্ডারলাইনটা আসতেছে। তো আমরা এই আন্ডারলাইনটা দেখাতে যাচ্ছি না, এর জন্য টেক্সট ডেকোরেশন নান করে দিছি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে টেক্সটটা স্যারকে আমি এত উপরে রাখবো না, একটু নিচে আনা দরকার ছিল নিচে। তাহলে এখন আমি যদি অন্ধের মতো ওখানে হাত রাখি তাহলে তো হবে না। এটার উপর মাউস বাটন মানে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যাই, এখানে দেখেন এটা সিলেক্টেড অবস্থায় আছে, পাশে সিএসএস কোড দেখা যাচ্ছে না, এটা ছিল কি হবার। এখন হবার নিয়ে তো আমার কোনো কাজ নাই স্যার, আমরা যে এটা নিয়ে কাজ করতেছিলাম যে নর্মালি আমার এটা কোথায় থাকবে। তো আমি এখানে কি করতে পারি, এখানে ধরেন যে আমি মার্জিন দিতে পারি, মার্জিন দেবো না প্যাডিং দিব, প্যাডিং টপ মানে উপর থেকে নিচে নামাবো কত পিক্সেল, আগে বলতে পারি 20 পিক্সেল। দেখেন এখানে কি এটা সরতেছে, এটা কিন্তু উপর থেকে আসতেছে না। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে স্যার এই দেখেন তো এটা কিসের মধ্যে আছে, পি এর মধ্যে আছে না। এখন পিটা যদি মুভ না হয় এটা মুভ হবে, তাহলে পিটাকে মুভ করলে এটা তো এমনি মুভ হবে, তাই তো। তার মানে আমি এখানে প্যাডিং দিয়ে স্যার কোনো লাভ নাই, আমি যে এখানে পিতে যাই, এখন পি রিলেটেড তো আমি কোনো কাজ করি নাই। তো আমি কি করতে পারি, এখানে যাই বলতে পারি যে আমার হেডার সেকশনের মধ্যে পি বলে কিছু একটা ছিল, এখানে যে কি বলতে পারি মার্জিন টপ দিতে পারি, কত পিক্সেল দিতে পারি 20 পিক্সেল দিতে পারি, সেভ দিই, এখানে যাই একটু রিলোড দেই, শুনছে বুঝতে পারলাম কিছুটা। আচ্ছা, যদি এতটুকু বুঝতে পারি, এখন এই যে মেনুগুলো আমাদের করতে হবে না, মেনু। আচ্ছা, মেনু নিয়ে কাজ করতে গেলে এবার তো একটু পর্ব বিবাদে, মেনুটা কিসের মধ্যে আছে, হেডার মধ্যেই আছে। এবং দেখেন হেডার মধ্যে কি ওই একটা ইউএল ছাড়া আমার কি আর কোনো ইউএল আছে, আর কোনোদিন এটাকে ইউএল আসবে, আমার ডিজাইন শেষ, তার মানে কি ভবিষ্যতে আর ইউএল আসার কোনো চান্স নাই। তার মানে আমি যদি এখানে ওই ইউএলটাকে সিলেক্ট করতে চাই এভাবে করতে পারি, দেখেন তো হেডার ইউএল, মানে সে ধরবে হেডার সেকশনের মধ্যে যে ইউএলটা আছে সেটা। এখানে যে আমরা যদি বলি যে মার্জিন কি দিব 0 পিক্সেল। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করতে পারি, আমরা পজিশন বলে কিছু একটা দেখছিলাম, মেইন মেনু হলে কি করতাম রিলেটিভ। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করতে পারি যে লিস্ট স্টাইল, যেহেতু আমরা এখানে কি করছি আনঅর্ডার লিস্ট ইউজ করছি না, এখন এটার আগে যে যে সিম্বলগুলো থাকবে সিম্বলগুলোকে আমার দরকার আছে, এদের লিস্ট সাধারণত লিস্ট বানাইলে লিস্টের আগে আমরা কি দেখি সিম্বল দেখি না। এখন স্যার এই পাশে দেখেন আমি কোনো মার্জিন প্যাডিং দিই নাই বলে সিম্বলগুলো দেখা যাচ্ছে না, কিন্তু আসলে স্যার এই যে টেক্সটগুলোর ফার্স্টে সিম্বলগুলো কিন্তু আছে। এখন যদি আমরা দেখতে চাই যে সিম্বল আছে কিনা কিভাবে দেখতে পারি, হ্যাঁ কালার চেঞ্জ করলে দেখা যাবে। আর আপনি এখানে মার্জিনটা মানে মার্জিন লেফট মানে এটাকে যদি লেফট থেকে একটু রাইটে সরান তাহলে ওই সিম্বলগুলো দেখা যাবে। তো আসলে আমরা যখন মেনু বানাবো আমাদের কি সিম্বল দরকার আছে, সিম্বল তো দরকার নাই, তার মানে দায়িত্ব সহকারে ওটাকে বাদ দিব। আর এর জন্য আমরা একটা কিছু লিখলাম লিস্ট স্টাইল, এখানে বলতে পারি হচ্ছে নান, মানে ডিফল্ট সিম্বলগুলো আমাদের কোনোদিনও দরকার নাই, ক্লিয়ার। আচ্ছা, যদি এতটুকু বুঝি, এর মধ্যে আমাদের এলআই বলে কিছু একটা ছিল না, ইউএল এর মধ্যে এলআই ছিল তো। আচ্ছা, এই এলআইটাকে আমরা কিভাবে দেখতে যাচ্ছি, একটা নিচে একটা দেখবো না পাশাপাশি দেখবো, যদি পাশাপাশি দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি ডিসপ্লে ইনলাইন। এখন ইনলাইন দিলে আবার পরে একটা ঝামেলায় পড়বো, আমি কি করতে পারি ইনলাইন ব্লক দিই, তাহলে আমরা এর আগে যেভাবে মেনু বানিয়েছিলাম ঠিক সেভাবেই সিএসএস কোডগুলো লিখতে পারবো। যদি আমরা ইনলাইন দিই তাহলে আমাদের ওখানে যে আবার সিএসএস চেঞ্জ করতে হবে। তো আমরা যেহেতু মেনু বানানোর সময় এইভাবে শিখছিলাম না ইনলাইন ব্লক, ওখানে যে কিছু কাজ করছিলাম, তো আমরা তো ওই সেম কাজগুলোই করতে যাচ্ছি, এই জন্য এখানে আমি ইনলাইন ব্লকই দিয়ে দিলাম। আচ্ছা, এটার মধ্যে আমাদের আরো কিছু ছিল না এ, এখন স্যার এগুলো কিন্তু আমি আমার মন মতো লিখতেছি না, এতে এখানে দেখেন আছে কি ইউএল, ইউএল এর মধ্যে কি আছে এলআই, এর মধ্যে কি আছে এ। এখন ব্যাপার হচ্ছে এইগুলো নিয়ে আমরা আগে কাজ করছিলাম, যারা মোটামুটি ওই সময় দেখছিলেন বা বোঝার চেষ্টা করছিলেন তাদের জন্য ইজি, আর যারা আজকে মনে করতেছেন যে জীবনের প্রথম দেখলাম তাদের জন্য ব্যাপারটা একটু কঠিন। আচ্ছা, এখানে যে আমরা বলতে পারি ফার্স্ট কথা হচ্ছে ডিসপ্লে কি করব ব্লক করব, প্যাডিং বলতে পারি কত পিক্সেল, বললাম হচ্ছে 10 পিক্সেল। তো আসলে 10 পিক্সেল দিলে হবে না, টপ বটম 10 পিক্সেল দিলাম, লেফট রাইট ধরেন যে 20 পিক্সেল। আচ্ছা, কালার, এখন টেক্সটের কালার কি হবে, আগেটার কালার যা ছিল সেটা না, এই যে কালার এটা ছিল টেক্সটের কালার সেমই হবে। তো এখানে ধরেন টেক্সটের কালার দিলাম, ফন্ট ফ্যামিলি আগে যা দিছিলাম সেটাই হবে, তার মানে এখান থেকে ফন্ট ফ্যামিলিটাকে আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম,
আচ্ছা এরপর দেখেন ফন্ট সাইজ দিতে পারি। তো ফন্ট সাইজ আমরা কি দিতে পারি, কত পিক্সেল দেব, 18 পিক্সেল। আচ্ছা এখানে দেখেন আরেকটা ব্যাপার, ওরা যা দিছে সবগুলো মেবি ক্যাপিটাল লেটার না স্মল লেটার। আচ্ছা স্মল লেটারই আছে, সমস্যা নেই, আমরা স্মল লেটারই দিছি। তারপরেও দিতে পারি হচ্ছে কেস টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তারপর প্রথমটা ক্যাপিটাল লেটার নেবে আর সবগুলো স্মল লেটার। আর আমি যদি এখানে আপার কেস করে দিতাম আমরা সবগুলো ক্যাপিটাল লেটার নিত এই আর কি। আচ্ছা এবার এখানে একটু রিলোড দেই, কিছু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই? আচ্ছা যদি এতটুকু চেঞ্জ হয়, এখন ব্যাপারটা যে স্যার এটা একটু নিচে আসা দরকার ছিল। আর তারপরে ধরেন যে স্যার এই যে এখানে দেখেন ওরা যে এমটি কার্ডটা বানিয়েছে, এমটি কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এখানে যায় এটা দেখেন যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, তাই না? এই ব্যাকগ্রাউন্ড কালার হবে আর এই টেক্সটগুলো মানে টেক্সটের কালার কি হবে, হোয়াইট হইতে হবে। আচ্ছা ভালো, এগুলো করা যাবে। এখন ব্যাপার আছে ওরা যাতে এরকম করছে, তার মানে ব্যাপারটা এখানে আমরা যদিও দেখতে পারতেছি না, এটার উপর মাউস পয়েন্টার রাখলে এটার ব্যাকগ্রাউন্ডে এরকম একটা কালার আসার কথা ছিল। যে আমি যখনই এই রেজটার উপর মাউস পয়েন্টার রাখবো তখন ব্যাকগ্রাউন্ডটা এরকম কালার হয়ে যাবে আর টেক্সটের কালার হয়ে যাবে কি, হোয়াইট। তো এই কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে কালারটাকে আমরা কপি করতে পারি। তার আগে এই যে এখানে দেখেন যে আমি যদি এটার উপর মাউস পয়েন্টার রাখি তাহলে এই ধরনের কিছু একটা কাজ করব। এখানে যে বলতে পারি হচ্ছে হভার, মানে হচ্ছে যে আমাদের যে টেক্সট আছে টেক্সটের উপর যদি মাউস পয়েন্টার রাখি তাহলে কি কাজ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, টেক্সটের কালার চেঞ্জ করবেন। তাহলে টেক্সটের কালার আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে যে কালার হোয়াইট। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আমরা কিছু একটা দিব। এখন ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এখানে যাই এটার উপর মাউস পয়েন্টার রাখি, কালার কোডটাকে কপি করি, এখানে পেস্ট করি, সেভ দিয়ে আমাদের যে পেজ ছিল পেজটাতে যাই, একটু রিলোড দিই। আচ্ছা এটার উপর মাউস পয়েন্টার রাখলে দেখেন তো ব্যাকগ্রাউন্ডে কালার আসে, ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাপার আছে কালারটা আমার ওই ফার্স্ট টু লাস্ট আসতে হবে, যে নিচে কিছু স্পেস পড়ে থাকলো না। আচ্ছা তাহলে একটা সমস্যা তো হলো, তাই তো? আচ্ছা তো আমরা এখানে কি করতে পারি স্যার, ভ্যালুটা একটু বাড়াই দেখতে পারি যে আমাদের স্পেসটা ঠিকঠাক আসে কিনা। তো কিসের ভ্যালু বাড়াবো, এই যে টপ এখানে যেটা আছে দেখেন এটাকে আমরা 13 পিক্সেল করে দিই, মানে টপ বটম 13 পিক্সেল, 6 পিক্সেল বাড়িয়ে দিলাম। এখানে একটু রিলোড দিই, টেক্সট একটু মিডলে আর একটু বাড়ালে মেবি এটুকু মেকআপ হয়ে যাবে। তাহলে এখানে যে আর 1 পিক্সেল বাড়াই, তার মানে টোটালে আমার কত পিক্সেল বাড়বে, 2 পিক্সেল। আচ্ছা এখন ব্যাপার আছে এটাকে আরো যদি মনে করেন যে আরো 1 পিক্সেল বাড়াবেন তাহলে বাড়াবেন, কমাবেন, কোনো সমস্যা না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা তো এরকম কালার সিলেক্টেড অবস্থায় থাকতে হবে, তাই তো? এটা এরকম কালারটা সিলেক্টেড অবস্থায় থাকতে হবে না? আচ্ছা যদি এই কালারটা সিলেক্টেড অবস্থায় রাখতে চাই তাহলে আমি কি করতে পারি, আমি যদি এরকম কিছু একটা চেষ্টা করি, দেখেন তো যে অ্যাক্টিভ বলে আমি একটা ক্লাস বানাইতেই পারি। মানে আমার ওই হেডার সেকশনের মধ্যে অ্যাক্টিভ নামে যদি একটা ক্লাস থাকে তাহলে ওই ক্লাসটা কি কাজ করবে, টেক্সটের কালার হোয়াইট করবে, ব্যাকগ্রাউন্ড কালার এটা করবে, বুঝতে পারলাম? মানে আমি যেখানে অ্যাক্টিভ ক্লাস দিব সেখানে টেক্সটের কালার হোয়াইট হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, HTML এ যাই, আমাদের যে এইটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা ওইটা ফিক্স করে রাখতে চাই, তাহলে কি করতে পারি, এই যে অ্যাঙ্কর ট্যাগ আছে এর মধ্যে যাই একটা ক্লাস নিয়ে ফেলতে পারি, ক্লাসের নেম কি দিছি, অ্যাক্টিভ, এটা তো দিছি। আচ্ছা তাহলে এখানে আমরা অ্যাক্টিভ ক্লাস দিলাম, আমাদের যে পেজ ছিল এখানে যাই একটু রিলোড দিই, আসছে? তাহলে এটা এখন দেখেন সিলেক্টেড অবস্থায় আছে না, আপনি মাউস পয়েন্টার রাখলেও থাকবে না রাখলেও থাকবে, বাট এইগুলো শুধু মাউস পয়েন্টার রাখলেই আসবে, বুঝলাম কিছু? আচ্ছা এখন যদি আমরা লেফট রাইট একটু স্পেস বাড়াইতে চাই, লেফট রাইট, এই যে এখানে দেখেন লেফট রাইট আমরা কত দিচ্ছিলাম 20, এটাকে 30 করে দিলাম, মানে একটু বড় করতে যাচ্ছে এই আর কি, রিলোড দিই, মোটামুটি একটু স্পেস নিল। আচ্ছা এখন দেখেন তো এই সেকশনগুলোকে আমি এখানে রাখবো নাকি এই পাশে নিয়ে আসবো, এখানে যেগুলো আছে এগুলো আপনি কোন পাশে নেবেন, ওই সাইডে নেবেন না? বা ইমেজে দেখেন যে কোন দিকে আছে, আমরা যদি ইমেজ দেখি ইমেজে দেখেন যে এটা রাইট সাইডের দিকে আছে, কিন্তু এটা কিন্তু লেফটের দিকে নাই। আচ্ছা যদি আমরা রাইটের দিকে নিতে চাই তাহলে আমাদের HTML এ যেতে হবে। আমাদের টোটাল কলাম ছিল কয়টা স্যার, মানে আমাদের টোটাল ছিল 12টা, আমরা লেফটের জন্য ইউজ করছি কয়টা, 2টা, আর রাইটে এটার জন্য ইউজ করছি কয়টা, 6টা, বাকি স্পেস আছে কয়টা, 4টা। এখন এখানে দেখেন যে আমরা যদি এইভাবেই রেখে দিই তাহলে কি হয়েছে, প্রথম 2টা পরের 4টা বা পরের 6টা আর বাকি 4টা কিন্তু এই পাশে পড়ে আছে, কিন্তু এই যে 4টা এখানে পড়ে আছে সেই 4টাকে যদি আমি এই 2টার মিডলে এনে দিতে পারি তাহলে এটা অটোমেটিক এই সাইডে চলে যাবে না?
বুঝতে পারলাম কি? আমার রাইট সাইডে যে 4টা কলাম পড়ে আছে, এই 4টা কলামের মধ্যে তো আমি কোনো কিছু রাখিনি, যেহেতু কিছু রাখিনি তার মানে কি স্পেসটাই পড়ে আছে। এখন এই 4টা কলামের সমান স্পেস যদি আমি এই দুটার মাঝে এনে দিতে পারি, তাহলে এটা তো অটোমেটিক রাইট সাইডে চলে যাবে। মানে আমার ফ্লোট লেফট রাইট এই জিনিসগুলো কিন্তু করার দরকার নাই। তো আমি কি করব, এই যে এই 6টা কলাম আমি ইউজ করব, কিন্তু তার আগে আমি বলে দিব যে এই 6টা কলামের আগে আমার ওই বাকি 4টা কলাম থাকবে। তো এখানে যে আমি জাস্ট এরকম কিছু একটা বলতে পারি আছে কল, তারপর আমরা কি করতেছি মিডিয়াম ডিভাইস, তাই না? আর যেহেতু এইটাকে আমরা সামনের দিকে রাখতে পারবো চাচ্ছি আর কি, তো আমরা এখানে বলতে পারি হচ্ছে অফসেট। কয়টা কলামের সমান স্পেস ফাঁকা রাখবো? 4টা। তাহলে দেখেন এখানে একটা ক্লাস আছে কল মিড অফসেট, এরপর 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে। মানে এটা আমি কয়টা কলামের সমান স্পেস ফাঁকা রাখতে যাচ্ছি। যেরকম আমরা এরকম কিছু একটা ইউজ করছিলাম না, মনে আছে? মার্জিন লেফট বলে কিছু একটা ইউজ করতাম, এরপরে যে আমরা ইচ্ছা মতো একটা ভ্যালু দিতাম না। তো এখানে দেখেন যে আমরা মার্জিন লেফট ইউজ করতেছি না, বাট আমরা এখানে ইউজ করতেছি কি কল মিড, মানে আমরা কলামের সমানটাকে মার্জিন করতেছি। আচ্ছা, এখানে অফসেট বলতে বোঝাচ্ছে সে মার্জিন করবে। এখন স্যার আমরা যদি এই ক্লাসগুলো একটু দেখতে চাই, দেখেন যে এটাতে আসলে কি হয়েছে। এই যে ক্লাসের নেম, এটাকে আমরা কপি করি, এটা অবশ্যই কোনো একটা পেজে বানানো আছে বুটস্ট্র্যাপ, কন্ট্রোল এফ দিলে আমরা কি করতে পারি, ফাইন্ড করতে পারি। আচ্ছা, এখানে আমি নেমটা দিলাম, এখানে দেখেন যে কল মিড অফসেট 12, এখানে দেখেন তার একটা কোড ইউজ করছে না, মার্জিন লেফট। মানে আমরা যখন নিজেরা কোড লিখলাম তখন সরাসরি কোড লিখে কাজ করছি, আর এখানে ওই মার্জিনের ব্যাপারটাই আমরা কাজ করতেছি, কিন্তু আমরা সরাসরি কোডটা না লিখে তার একটা ক্লাস লিখে দিয়েছি, আমরা ক্লাসটা ইউজ করতেছি। এখন আমার যদি 2টা বা 11টা কলামের সঙ্গে স্পেস দেওয়ার দরকার হয়, তাহলে দেখেন যে এখানে কত 11, যদি আপনার 10 হয় তাহলে 10, যদি আপনি 10টা কলামের সমান লেফট করেন তাহলে দেখেন কত পিক্সেল বা কত পার্সেন্ট লেফট হবে। এখন এই ক্যালকুলেশনগুলো যদি আমরা করতাম তাহলে আমাদের ক্যালকুলেটর নিয়ে বসা লাগতো। মানে বারবার ওই 100%কে আপনি 9 দিয়ে ভাগ দেন, 10 দিয়ে ভাগ দেন, 8 দিয়ে ভাগ দেন, ভাগ দেওয়ার পর আপনি যে পয়েন্টগুলো পাবেন এগুলো লিখতে গেলে একটু ঝামেলা না? তো আমরা যদি এই ক্লাসগুলো ইউজ করি তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করার দরকার নেই, ওরা করেই রাখছে, আমরা শুধু এটাকে ইউজ করতেছি। তো এখানে দেখেন যে আমি কি করছি, জাস্ট বলেই দিলাম যে আমার এখানে যে কলাম আছে এইটা লেফট থেকে রাইটে সরবে, কয়টা কলামের সমান স্পেস নিয়ে সরবে? 4টা কলামের সমান স্পেস নিয়ে সরবে। তো এটাকে যদি আমি সেভ দিই, এখানে যাই একটু রিলোড দিই, তাহলে বুঝতে পারবো সরছে না। এখন দেখেন এই এখানে 2টা কলাম ছিল, এখানে 6টা কলাম ছিল, এই কলামগুলোর মিডিলে আমার 4টা কলামের সমান স্পেস পড়ে আছে, এবং এখানে আমরা যা করছি এটা রেসপন্সিভ, মানে যখন যে ডিভাইসে দিব তখন অটোমেটিক সে ডিভাইসের এটাই নেবে। বুঝতে পারলাম কোনটা? হ্যাঁ, এটা তো আরো অনেক ভাবে করা যায়, আমরা করছি না, আমরা তো এর আগে নিজেরাই করছি। ফ্লট লেফট দিয়ে এটাকে লেফট থেকে রাইটে সরাইছি না, টপ বটম লেফট রাইট 4টা কমান্ড ছিল, 4টা কমান্ড দিয়ে মুভ করতে পারছি। তো এখন যদি আমরা ওই জিনিসগুলো লিখে মুভ করতে চাই আমাদের সময় একটু বেশি লাগবে, আর যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে করতেছি, সো ওরা যে কাজগুলো করে রাখছে আমরা ওইগুলো ইউজ করেই তো ইজিভাবে করতে পারি, আমাদের এত ঝামেলা তো করার দরকার নেই। আচ্ছা, তো আমরা দেখেন যে আমাদের হেডার সেকশন, মানে একদম হেডার যে টপ অংশ ছিল ওই টপ অংশের কাজ তো শেষ। এখন পরে কি ছিল, একটা স্লাইডার উপর আমাদের একটা মেনু বলে কিছু একটা থাকার কথা ছিল, তাই তো? আচ্ছা, তো সেই ক্ষেত্রে ধরেন যে আগে আমরা কি করবো, স্লাইডারটা বানাবো। তো স্লাইডার বানাতে গেলে আমাদের এই যে এরকম কমেন্টস করে নেওয়া উচিত যে কোথায় কি শুরু করলাম, কোথায় কি শেষ করলাম, এটা ইন্ড হবে। আর এখানে বলতে পারি যে স্টার্ট স্লাইডার সেকশন, আর কোনো একদিন এটাকে কি করতে হবে, শেষ তো করতে হবে। আচ্ছা, এখন স্লাইডার ব্যাপারটা যদি আমরা দেখি, এটা দেখেন প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, এটা এই স্লাইডার সেকশনটা দেখেন একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত। তার মানে আমার কিন্তু এখানে মোটামুটি ধরেন যে কন্টেনার ইউজ করার কোনো দরকারই নাই, কারণ আমার কাছে তো ইমেজ আছে। আচ্ছা, যেহেতু ইমেজ আছে, এবার একটা প্রবলেমে পড়বো, আমাদের প্রজেক্টে কি ইমেজের নামে কোনো ফোল্ডার আছে, বা আমাদের প্রজেক্টে কি কোনো ইমেজ আমরা অ্যাড করছি, করিনি। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের প্রজেক্টে যাব, এটা ক্লাস, এটা অ্যাপস এর মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই হচ্ছে ইমেজেস, এর মধ্যে আমাদের প্রজেক্টে যত ইমেজ লাগবে সবগুলো ইমেজ এখানে রাখবো। এখন ডেস্কটপে দেখেন যে আমরা ইমেজগুলো রাখছিলাম না, কাট করে এই যে সেভ করছিলাম অনেকগুলো ইমেজ, ঠিক আছে? এখন এখান থেকে দেখেন দায়িত্ব সহকারে আমাদের কি করতে হবে, এই যে ফ্রি জিনিসগুলো বাদ দিতে হবে, ফ্রি গুলো আমাদের দরকার নাই, ফ্রি গুলো আপাতত ডিলিট। আচ্ছা, তার মানে আমাদের এই কয়টা ইমেজ লাগবে প্রজেক্ট করতে গেলে, আমরা ইমেজগুলোকে কাট করে নিতে পারি,
আর আমাদের প্রজেক্টের মধ্যে ইমেজেস নামক একটা ফোল্ডার ছিল, ইমেজেস, এই যে আমাদের প্রজেক্টের ফোল্ডার, এটাকে পেস্ট করতে পারি। তার মানে আমরা যে ইমেজগুলো নিয়ে কাজ করবো সেই ইমেজগুলো এখন আমাদের ফোল্ডারে আছে। আচ্ছা, যদি আমাদের ফোল্ডারে এখন থেকে থাকে তাহলে এখানে যাই, আমাদের স্লাইডার ইমেজ এটা না, এটা তো স্লাইডার ইমেজ। এখন স্লাইডার দিতে গেলে কি শুধু একটা ইমেজ দিয়ে স্লাইডার দেওয়া যায়? আরো কয়েকটা ইমেজ লাগবে। এখন কয়েকটা ইমেজ তো আমরা নিইনি স্যার। তো আপাতত আমরা এখনো মানে যে করি জাভাস্ক্রিপ্ট নিজেরা শিখুনি, আমরা শুধু কপি পেস্ট করা শিখছি, নেট থেকে ডাউনলোড করি আর লিঙ্ক করি, এই তো। তো সেই ক্ষেত্রে আপাতত আমরা স্লাইডার দিতে পারবো না। তো এটাকে আমি একটা কাজ করি, রিনেম করলাম, এই ইমেজটাকে আমরা স্লাইডার হিসেবে দিয়ে রাখবো আপাতত। যেদিন আমরা মোটামুটি HTML CSS শেষ করে জাভাস্ক্রিপ্ট শেষ করতে পারবো সেদিন আমরা নিজেরা স্লাইডার বানানোর চেষ্টা করবো। আচ্ছা, এখানে যে ধরেন যে আমরা একটা ক্লাস নিতে পারি, ক্লাসের নেম যদি আমরা এরকম দিই স্লাইডার, কোনো সমস্যা? এর মধ্যে যে আমরা বলতে পারি যে টোটাল কয়টা কলাম হবে? 12টা। এখন স্যার এটা তো আমার স্লাইডার, এর মধ্যে তো আমার কলাম ভাগ করে কোনো লাভ নেই, আছে কি? কারণ আমার স্লাইডার তো প্রথম থেকে লাস্ট পর্যন্তই থাকবে। সো এত ঝামেলা না করে আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে IMG, যেহেতু এখন স্লাইডার আমরা বানাইতে পারতেছি না, সোর্সের মতো যে বলতে পারি ইমেজটা পাইতে গেলে আগে কোন ফোল্ডারে যাব? অ্যাপস। আচ্ছা, এরপরে কোন ফোল্ডারে যাব? ইমেজেস। এরপর আমার ইমেজের নেমটাকে আমি কপি করছি, ঠিক আছে? আচ্ছা, যদি এই পর্যন্ত ঠিক থাকে এটাকে আমরা সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল এখানে যে একটু রিলোড দিই, ইমেজটা আছে না? আচ্ছা, এখন ইমেজটা দেখেন স্যার অনেক বড় হয়ে গেছে, এই পাশে বাইরে চলে গেছে, এই পাশে এদিক চলে গেছে, এদিক চলে গেছে, এটা ঝামেলা না? কিন্তু ইমেজটা আমাদের এত বড় দরকার ছিল না, ছিল কি? আমার ওয়েবসাইটে যত বড় হবে ইমেজটাও ঠিক তত বড়ই হবে। সো আমরা এত ঝামেলা না করে আমরা একটা কাজ করতে পারি, CSS এ যাই, আমাদের একটা ক্লাস ছিল, ক্লাসের নেম কি ছিল? স্লাইডার। আচ্ছা, এখানে যে বলি ওয়াইড কত হবে? অবশ্যই 100%, মানে পেজ যত বড় তত বড়। মিনিমাম হাইট আমি কত দিতে পারি? 500 পিক্সেল, স্লাইডারটা একটু বড় করব। আর আরেকটা কাজ করতে পারি ওভারফ্লো হিডেন, মানে এই স্লাইডার বাইরে যা যাবে সব হিডেন অবস্থায় থাকবে। আচ্ছা, এরপর দেখেন এখন আমি এটা যত যাই করি আমার ইমেজ তো আর ছোট হবে না, কারণ ইমেজটাকে কি আমি ছোট করছি? আমরা যে ইমেজটা বড় দেখছি ইমেজটা অরিজিনালি বড়। সো এখন আমরা যদি এটাকে ছোট করতে চাই ফটোশপে যেতে হবে, কেটে করে ছোট করে আসতে হবে। অথবা আমরা যদি এখানে স্যার কষ্ট করে একটা লাইন বা দুইটা লাইন লিখে দিই তাহলে তো সমস্যা নাই। আমরা IMG বলে দিলাম, ওয়াইড বললাম হচ্ছে 100% বলতে পারি। আর এখানে হাইট বললাম, আমাদের এই যে এটার হাইট কত পিক্সেল দিছি আমরা? 500 পিক্সেল। এটা যত যাই হোক 500 পিক্সেলের বড় হতে দিব না, 500 পিক্সেলই থাকবে। এটাকে সেভ দিই, এখানে যাই একটু রিলোড দিই। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু ছোট হয় না, হয়েছে কি? এটা ছোট হয়নি। আচ্ছা, এখন বলেন কি করতে পারি? হওয়ার তো কথা, মানে কত কিছুই তো হওয়ার কথা, বাট হয় কি বলেন? আচ্ছা, এখন এটা ধরার জন্য আমরা একটা কাজ করতে পারি, যেটা আমি পার্সোনালি করে থাকি, যে যদি কোনো সমস্যায় আমি বর্ডার দেব 1 পিক্সেল সলিড রেড কালার, মানে এটা দিলেই আমি বুঝতে পারবো যে আসলে কোথায় কি হচ্ছে, মানে আমার ওই সেকশনটাই বড় হয়ে গেছে নাকি আসলে আমার ক্লাসটাই কাজ করতেছে না, এরকম কিছু। স্লাইডার বানান কি ঠিক দিছে? এক জায়গায় বানান ভুল করছে, এই জায়গায় ভুল, যাক এই জন্যই কাজটা করতেছে না। এখন আমি যদি বর্ডার না দিতাম তাহলে বুঝতেও পারতাম না যে আসলে আমার CSS পাচ্ছে কি পাচ্ছে না। তো এখানে রেড কালার বর্ডার দেখা যাচ্ছে, তার মানে কি আমার CSS এবার ঠিক আছে। এবার দেখেন আমার যে ইমেজটা ছিল, ইমেজ এবার লেফট সাইড বা রাইট সাইডে চলে গেছে, ছোট হয়েছে না? আচ্ছা, এখন যাই হোক ব্যাপারটা হচ্ছে স্যার রেড কালার তো এখানে থাকার কথা ছিল না, তাই তো? রেড কালার তো আমি বোঝার জন্য দিছি, যেহেতু এখন বুঝতেই পারছি তাহলে রেড কালার দরকার নাই, বাদ। এখানে যে একটু রিলোড দিই, এটা হচ্ছে জাস্ট স্লাইডার। এখন ব্যাপার হচ্ছে স্যার এইটার উপরে আমার এখানে কিছু একটা দরকার ছিল, এখানে মানে এখানে দেখেন যে আমরা যদি ইমেজটা দেখি তাহলে তাদের একটা মেনু আছে, এই যে এখানে একটা মেনু থাকবে। তো এটা মেবি থাকবে হচ্ছে এদের হেডার সেকশনে, হেডার সেকশনের মধ্যে এখানে টপ বার বলে কিছু একটা আছে, কার্ড বলে কিছু একটা আছে, নেপ, যেটাকে আমি ডিসেবল করে রাখছিলাম। আচ্ছা, তো এখানে দেখেন যে এদের কিছু ব্যাপার আছে, মেনু আছে না, মেনুগুলা। তো আমাদের এই মেনুগুলা তো করতে হবে। এখন মেনুগুলা দেখেন তো স্যার স্লাইডারের উপর আছে না, স্লাইডারের উপর আছে। তো যদি আমাদের এই স্লাইডারের উপর দিকে মেনুগুলো থাকতো তাহলে নিশ্চিন্তায় আমরা মেনুগুলো ইজিলি করে দিতে পারতাম, মানে পুরো বুটস্ট্র্যাপের সাইডে যেতাম, কপি করতাম, এখানে পেস্ট করতাম, শেষ।
কিন্তু এখানে আমাদের এক্সট্রা কিছু কাজ করতেই হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে ইমেজটা মানে ব্যাকগ্রাউন্ডে স্লাইডার থাকবে তার উপরেই ঠিক থাকতে হবে মেনুটা। তার মানে আমরা যতটা ইজি ভাবছি ব্যাপারটা অতটা ইজি হবে না, একটু জটিল হবে। আচ্ছা, তো ওই মেনুটা বানানোর আগে আমাদের জন্য বেটার হবে যে আমরা যদি এটাকে আলাদা করে দিতে পারি। এখানে ধরেন যে আমি যদি এইটাকে অন্য একটা ক্লাসের মধ্যে দিয়ে দিই, আর এখানে আমি আর একটা ক্লাস নিয়ে নিলাম হচ্ছে ধরেন যে নেভিগেশন বার আমরা নেভ সেকশন দিয়ে বানাইতাম না। আচ্ছা, তো এখন দেখেন এখানে যেটা আছে, আমি যদি এরকম করি যে স্লাইডার আইএমজি একটা ক্লাস নিতে পারি, মানে এটা হচ্ছে আমার মেন স্লাইডার ক্লাস। যা করব মানে মেনু আর স্লাইডার ইমেজ দুটাই কিন্তু এই স্লাইডার ক্লাসের মতোই থাকবে। তো যেহেতু আমি নেভ সেকশনের উপর এক ধরনের ডিজাইন দিব, আবার ইমেজের উপর আরেক ধরনের ডিজাইন দিব, যার জন্য ধরেন যে আমি দুইটা ক্লাসের মতো রাখলাম বা এলিমেন্টগুলো আমি জাস্ট আলাদা করে দিলাম। আচ্ছা, এখন এখানে যে ইমেজ আছে আমি শুধু সিএসএস এ যাই, এখানে যে বলতে পারি যে স্লাইডার ইমেজ, তাহলে দেখেন স্যার আমার এত কষ্ট করে এই যে এই লাইনগুলো আলাদা লেখার দরকার ছিল না। আমি যেহেতু ক্লাস আলাদা বানাইলামই, এখানে সরাসরি ওই কোডগুলো লিখে দিলাম। আচ্ছা, এর মধ্যে যে দেখেন আমরা পজিশন বলে কিছু একটা শিখছিলাম, পজিশন। আমরা যদি স্লাইডারটাকে মেইন বক্স চিন্তা করি তাহলে এটার পজিশন কি দেব? রিলেটিভ। এই স্লাইডার মধ্যে আমার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে নেভ সেকশন আর একটা হচ্ছে স্লাইডার ইমেজ মানে স্লাইডার আইএমজি। তো যদি দুইটা থাকে তাহলে এটার পজিশন আমি কি দেব? অ্যাবসলিউট দেব। এবং দেখেন আমার এই সেম ক্লাসের মতো মানে স্লাইডার নামে যে ক্লাস আছে এই ক্লাসের মধ্যে আমার আরেকটা এলিমেন্ট আছে কি নেভ, এটার পজিশন আমি দেব হচ্ছে অ্যাবসলিউট। বুঝলাম কিছু নাকি মাথার উপর দিয়ে গেল? মানে আপনাদের কিছু কিছু মুখ দেখে মনে হচ্ছে কি বলতেছে কি করতেছে না, এই জিনিসগুলো দেখেন আমরা কিন্তু দেখছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আগে হয়তো সবগুলো কোড একসাথে দেখিনি, কোনো একদিন কিছু কিছু করে দেখছি, এখন সবগুলো কোড একসাথে দেখা দরকার আছে। তো আমার মনে হচ্ছে যে কিছু কোড ছাড়া যা যা লিখতেছি সব কিন্তু আমরা আগে দেখছি, না দেখা কোড খুব কমই লিখতেছি। যদিও ব্যাপারটা অনেক জড়াইছি বা অনেক প্যাঁচেছি জানি, তারপরেও কিছু করার নেই আসলে। তো এখানে ধরুন আমি আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখলাম নেভ সেকশনের জন্য। কি কালার দেওয়া যায় বলেন তো? ব্ল্যাক না, ব্ল্যাক কালার দিব না, রেড কালার। আচ্ছা, তারপর আমরা আরেকটা কোড দেখছিলাম না, জেড ইন্ডেক্স বলে কিছু একটা, জেড ইন্ডেক্স। এখন স্লাইডারটা কি আমার উপরে থাকবে নাকি নেভ বারটা উপরে থাকবে? নেভ বারটা উপরে থাকবে। তার মানে আমি এটা জেড ইন্ডেক্সিং এ একটু বড় ভ্যালু দিব, তাই তো? আমি ধরো অনেক বড় একটা ভ্যালু দিয়ে রাখলাম 2000, আর এটাকে বললাম যে এটা হচ্ছে 100। তোমার কি ওটা নিচে থাকবে, এটা উপরে থাকবে। আচ্ছা, এটাকে ধরুন আমরা সেভ দিই, তারপর আমাদের যে মেইন পেজ ছিল এখানে তো একটু রিলোড দিই। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে দেখেন যে এইটা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমাদের বক্স কই গেল? নেভ সেকশন, নেভ সেকশন কি দেখা যাচ্ছে? আমি তো বুঝতে পারছি না, আপনারা দেখতেছেন কিনা জানি না। আচ্ছা, তাহলে আমার নেভ সেকশনটা কই গেল এটা তো খুঁজে বের করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে ক্লাসের নেম আবার কি দিয়েছে উপরওয়ালাই জানে। আচ্ছা, এখানে দিচ্ছে হচ্ছে স্লাইডার এখানেও আমি ভুল করছি, আমি আর পরে কারেকশন করিনি, ভুলটাকে কপি পেস্ট করছি আর কি। আচ্ছা, এখানে নেম যেটা আছে পজিশন দিছে হচ্ছে অ্যাবসলিউট, এখানে দিছে হচ্ছে এটা জেড ইন্ডেক্স দিছে এত। আচ্ছা, এগুলো নিয়ে যদি আমরা একটু করতে চাই, এরও ধরতে চাই, তাহলে এখানে যাই, মোটামুটি আমার কোডগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা তাহলে আমরা দেখতে পারবো। এখানে এটা পাচ্ছে, তার মানে আমার এটা হচ্ছে নেভ সেকশন। আচ্ছা, নেভ সেকশন না দেখতে পাওয়ার একটা কারণ হচ্ছে আমরা এখানে কোনো হাইট অ্যাড করি নাই। অ্যাড করছি কি আমরা দেখেন এখানে কোনো হাইটই দেওয়া নাই। এখন যদি কোনো কিছুর হাইট না থাকে তাহলে ওটা কি কখনো দেখা যায়? তো এখানে ধরুন যে আমরা হাইটটা দিয়ে দিলাম, ইমেজ ঠিক জায়গায় আছে, আমার এখন দরকার আছে হাইট। আচ্ছা, যদি হাইট দিই তাহলে এখানে দেখা যাচ্ছে স্লাইডার। ওকে, এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, যে হেডারটা আমি বানাইছি ওটাকে কমেন্টস করে দিই, এটার নিচে চলে যাইতে পারে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট সেকশন।
আচ্ছা ভুল ধরতে পারছি, কোথায় কি করছি। এখানে দেখেন হাইট কত দিছি, 500 পিক্সেল। আচ্ছা তারপর একটা কথা ছিল কি, ওভারফ্লো হিডেন, মানে এর বাইরে যাইতে চলে যাবে, ওটা কি হবে, হাইড করে দিবে। আচ্ছা ইমেজের সাইজ কত দিছে, তাহলে টোটাল আছে 500 পিক্সেল, ইমেজে দিয়ে দিলাম 500 পিক্সেল, বাকিটুকু কই যাবে, মানে নেবের জন্য যে 50 পিক্সেল দিলাম এটা তো থাকতে হবে। আচ্ছা তো আমি একটা কাজ করতে পারি, আপাতত স্যার ওভারফ্লোটা হিডেনটা তুলে দিলাম আপাতত, যেহেতু আমি নেব বারটা খুঁজে পাচ্ছি না, কি আর করতাম বলেন, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ। আচ্ছা এরপরেও দেখেন এটা নাই, কই গেল, এটা খোঁজার জন্য আমি আরেকটা কাজ করতে পারি, যেহেতু নেট সেকশন আছে এখানে ভদ্রভাবে কিছু একটা লিখতে পারি। আচ্ছা এটা স্লাইডারের মধ্যে আছে, ইমেজের উপরে আছে। আচ্ছা এখানে যাই কিছু একটা রিলোড দিই। আচ্ছা এবার দেখেন কোথাও না কোথাও এটা দেখা যাইতেছে। আচ্ছা এটা দেখেন আমার ইমেজের উপরে আছে না, ইমেজের উপরে। আচ্ছা যদি ইমেজের উপরে থাকে তাহলে আমরা সিএসএস এ যাই, নেভার, এখানে আমরা হোয়াইটটা অ্যাড করি নাই, হোয়াইট বলতে পারি হচ্ছে 100%, সেভ দিই, এখানে যাই জাস্ট একটু রিলোড দিই 100%। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে স্যার এই পর্যন্ত যদি ঠিক থাকে, এই পর্যন্ত ঠিক থাকে, তো আমি আর একটা কাজ করতে পারি, এই যে ওভারফ্লো হিডেনটাকে তুলে দিছিলাম না, এই ওভারফ্লো হিডেনটা আবার অ্যাড করে দিই, যে ওভারফ্লো হিডেন, সেভ দিই, এখানে যাই একটু রিলোড দিই। আচ্ছা টোটাল ইমেজ আছে এতটুকু দেখাবে। আচ্ছা এখন ব্যাপার আছে এর উপর আমাদের একটা হেডার সেকশন ছিল, যেটাকে আমি কমেন্টস করে রাখছিলাম, ওই হেডারটা কালো কালার যেটা ছিল, জাস্ট এটাকে আমি আবার ইনেবল করে দিলাম, এই কোডগুলো এক্সিকিউট হবে, উপরে হেডারটা থাকবে। আচ্ছা হেডার নিচে দেখেন আমার রেড কালার এটা আছে না, এখন ব্যাপার আছে যদি রেড কালার এইটা থাকে তো আমাদের মেনুটা এই সাইডে আছে, তাই তো, মেনুটা কিন্তু এই সাইডে আছে। যদি আমরা একটু ইমেজটা দেখি, আমাদের যে ইমেজ আছে দেখেন মেনুটা কিন্তু এই সাইডে আছে। তো আমরা একটা কাজ করতে পারি, যেখানে দেখেন এত কষ্ট করে এত কিছু করলাম, এই যে নেভ একটা সেকশন নিলাম, নেভ সেকশনের মধ্যে এবার যে বলতে পারি যে ডিপ, বলতে পারি কি কন্টেইনার, মানে এটা একদম লেফট থেকে শুরু হবে না, একদম রাইটে যাবে না। আচ্ছা এর মধ্যে আমরা কি করতে পারি, একটা রো নিয়ে ফেলতে পারি, ক্লাস বলতে পারি হচ্ছে রো। আচ্ছা রো এর মধ্যে আমাদের কয়টা কলাম নিতে পারবো, সর্বোচ্চ 12টা। তাহলে আমরা এখানে বলতে পারি ক্লাস কল মিট 6, আমার এখানে দরকার আছে শুধু 6টা কলাম, আর বাকি 6টা আমি লেফট সাইডে রেখে দিব। তাহলে আমি এখানে এরকম কিছু একটা লিখতে পারি, কল মিট অফসেট কত 6। আচ্ছা এখন ব্যাপার আছে যদি এই পর্যন্ত বুঝি, তাহলে এখানে যে আমি কিছু একটা লিখতে পারি, মানে মেনু রিলেটেড টেক্সটগুলো আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে না, এখানে মেনু রিলেটেড টেক্সটগুলো লিখতে হবে তো। আচ্ছা তাহলে এটাকে সেভ দিলাম, আপাতত দেখি যে আমাদের এখানে ওই কোডগুলো কাজ করে কিনা, এই যে এখানেই আছে, তার মানে কি আমাদের কোডগুলো কাজ করছে, তাই তো। আচ্ছা যদি কোডগুলো স্যার এখানে কাজ করে, তাহলে আমার রেড কালার দেখানোর কি আর কোনো দরকার আছে, রেড কালারটা আমি বোঝার জন্য দিছিলাম যে আমার আসলে এই সেকশনটা এখানে আছে কিনা। তো যদি থাকে তাহলে আমাদের এখানে যাই, রেড কালার কোথায় যেন লিখে আসছিলাম, এই যে এটা, বা এখানে যাই রিলোড দিই, এই যে এখানে দেখেন এটার উপর টেক্সট আছে, মানে ব্যাপারটা হচ্ছে যদি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ইমেজটাকে সেট করতে পারতাম তাহলে ইজিলি এই কাজগুলো করতে পারতাম, এত ঝামেলা করার দরকার ছিল না। কিন্তু আমাদের স্লাইডার ইমেজ এটা তো কখনো ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারবো না, মানে সিএসএস এর মাধ্যমে যদি ইমেজ আনতে চাই সম্ভব না, আপনাকে আইএমজি এলিমেন্টের মাধ্যমে ইমেজটা আনতে হবে। তো আমাদের ভবিষ্যতের জন্য স্লাইডার অ্যাড করার সময় এখানে একটা লাইনও লিখতে না হয়, সেই কাজগুলো আমরা আগে থেকেই করে দিলাম। এখন ব্যাপার হচ্ছে আমাদের এখানে এই টেক্সটের পরিবর্তে আনতে হবে কি, মেনু আনতে হবে তো। তাহলে আমরা বুটস্ট্র্যাপের একটা এই যে সাইট দেখছিলাম না, এখানে দেখেন কম্পোনেন্ট বলে কিছু একটা ছিল, তো এখানে যাই, এখানে দেখেন নেট বার বলে কিছু একটা পাবেন, এতে তারা ডিফল্ট একটা নেভিগেশন স্টাইল দিয়ে দিয়েছে। আমরা কি করতে পারি, এখানে তারা যে কোডগুলো দিছে এগুলোকে কপি করি। এখন ব্যাপারটা হচ্ছে নেভ তো স্যার আমি অলরেডি ইউজ করছি, তাহলে নেভ আর নেওয়া যাবে না। আচ্ছা এরপর দেখেন স্যার এই যে এখানে তার কন্টেনার কি দিছে, ফ্লুইড দিছে, তাই তো। আমার স্যার এটা দরকার নাই, কারণ আমি অলরেডি এটাকে ভাগ করে নিছি, কয়টা কলামে ভাগ করা দরকার ভাগ করে নিছি। সো আমি কি করলাম, ওই কন্টেনার ফ্লুইড ওইটা আর নেভ বাদে যেগুলো কোড আছে ওইগুলোকে কপি করলাম। আচ্ছা তাহলে এখানে যাই, আমাদের পেজ আছে এইটা, এই যে এর মধ্যে আমার মেনুর টেক্সটগুলো বা মেনুর কোডগুলো এখানে রাখতে হবে, তাই তো। আমি ধরুন এখানে স্যার পেস্ট করলাম, এখন তো স্যার অনেক কোড, কোনটা রাখবো কোনটা ডিলিট করবো একটা ঝামেলা না।
তো এখানে দেখেন যদি আপনি HTML বুঝে থাকেন, এই যে এখানে UL স্টার্ট, এখানে এন্ড, এখন এটা রাইট সেকশন আর আমার এই জিনিসগুলো স্যার দরকার নাই, আমি এটা বাদ দিতে পারি। এখন দেখেন তাদের একটা সার্চ অপশন ছিল, সো আমরা সার্চটা এখানে রাখতেই পারি, এই যে সার্চের অপশনটা আমরা রাখলাম। আচ্ছা, এরপরে দেখেন যে তারা এরকম উল্টাপাল্টা অনেক কিছুই দিয়েছে, আমরা সাব মেনুগুলো রাখলাম, এখানে যা আছে থাক স্যার, একটু সেভ দিই আগে, আমরা ওখানে যে একটু রিলোড দিয়ে চেহারাটা দেখে আসি কি অবস্থা। আচ্ছা কই যেন আমাদের পেজ, এটা এখানে যায় একটু রিলোড দিই, তা দেখেন তো স্যার আমাদের মেনুর অবস্থা এরকম। এরকম হওয়ার কারণ কি, কারণ আমরা টোটাল স্পেস দিয়েছি কয়টা কলামের সমান, 6টা, আর এখানে এতগুলো এদের সার্চ অপশন দিয়ে এত কিছু অ্যাড করে ফেলছি, এখানে ওই 6টা কলামে ধরতেছে না, স্পেস আরো বেশি লাগবে। আচ্ছা, তো এখন ব্যাপার আছে ওরা ইমেজে কি করছে আগে এটা দেখার দরকার। তো এখানে দেখেন এরা কিন্তু একদম লেফট থেকে শুরু করা, মানে এদের সার্চটা একদম এই সাইডে দিয়ে দিছে না, সার্চটা এই সাইডে দিয়ে দিছে, তার মানে আমরা এখানে একটা কাজ করতে পারতাম স্যার, এখানে আমরা 100% নিতে পারতাম, আমাদের কন্টেইনার নেওয়ার দরকার ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু চেঞ্জ করতে চাই কি করতে পারি, এই যে কন্টেইনার দিছি না, এখানে যদি আমরা কষ্ট করে এরকম কিছু একটা লিখে দিই, আমরা কি ওয়ার্ডটা 100% নিয়ে নেবে, আমাদের দুটো ক্লাস ছিল না, কন্টেইনার নিলে 80% আর এটা নিলে হচ্ছে 100%, আমি এখানে 100% দিয়ে দিলাম, রিলোড দিই, এবার দেখেন পাশাপাশি আছে, পাশাপাশি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে ওদের যেরকম ডিজাইন ছিল আমাদের কি করতে হবে, ডিজাইনগুলো করতে হবে, এবং ক্লিক করলে দেখেন আমাদের সাব মেনুগুলো অটোমেটিক আসে, শুধু টেক্সটগুলোকে আমাদের একটু চেঞ্জ করলেই হবে। আর ওরা যে কাজটা করছে, ওদের যে মেনু আছে দেখেন যে এখানে মেবি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেয় নাই, ওদের যে মেনু আছে মেনুর কি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আছে, ব্যাকগ্রাউন্ড কোনো কালার নাই, এখানে অ্যারোগুলো আছে, আমাদের অ্যারোগুলো কি পাশাপাশি আছে, এখানে দেখেন আমাদের অ্যারোগুলো পাশাপাশি আছে না, আর ওদেরটা আছে কিসে নিচে আছে, আমাদের এই যে অ্যারোটা পাশাপাশি আছে আর ওদেরটা নিচে, তার মানে এই অ্যারোর আগে আমি যদি একটা বিআর দিই ওটা অবশ্যই নিচে আসার কথা। এই যে অ্যারো আছে না দেখেন, এই যে অ্যারো, এটার আগে যদি একটা বিআর দিই তাহলে কি এটা নিচের লাইনে আসার কথা না, মানে এখন কনফিউশন আসতেও পারে নাও পারে। আচ্ছা যাই হোক, এখন ব্যাপার হচ্ছে এই টেক্সটের কালারগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এখন এই টেক্সটের কালার আসলে কোথায় দিয়েছে, আমরা তো দিই নাই স্যার, টেক্সটের কালার কি আমরা দিছি, বুটস্ট্র্যাপ দিয়েছে, এখন কোথায় দিয়েছে এটা খুঁজে বের করতে হবে, তারপরে চেঞ্জ করতে হবে। তো আমরা যেহেতু এই টেক্সটের কালার চেঞ্জ করবো, এটার উপর মাউস পয়েন্টার রাখি, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যায়, এখন এখানে আপনি ওই এলিমেন্টটাকে ঠিকঠাক সিলেক্ট করবেন, এখানে সে বলেই দিবে কোথাও না কোথাও আপনার ওই টেক্সটের কালার বা এইগুলো দেওয়া আছে। এই যে এখানে দেখেন bootstrap.css পেজের 1099 নাম্বার লাইনে আপনার এই যে টেক্সটের কালারটা সেট করা আছে, তা আপনি কি করবেন, এখান থেকে চেঞ্জ করে সেভ করা যাবে না, চেঞ্জ করে আপনি আউটপুট দেখতে পাবেন বাট সেভ কিন্তু হবে না, হ্যাঁ এখান থেকে চেঞ্জ করে দেখা যাবে। তো এখন ব্যাপার হচ্ছে আমরা টেক্সটের কালার কি দিব, এই যে এরা এরকম একটা টেক্সটের কালার দিছে, এরকম একটা কালারে দিই, দেখতে সুন্দর দেখাবে। আচ্ছা, ওভার দিলে এরকম আসবে, এই তো আমরা এটাই দিলাম, ওরা যা বলছে ওটাই করবো নাকি, আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে না, স্বাধীন দেশে বসবাস করি তাই না। আচ্ছা, এখানে যে আমরা কালার, এখন এখানে দেখেন যে আমার সেম টু সেম বানানোর ইচ্ছা নাই, আমি জাস্ট আপনাদের এই জিনিসগুলো চেঞ্জ করে দেখা দিতে চাচ্ছি কিভাবে চেঞ্জ করবেন, আর বাকিগুলো তো আপনারা করবেন। আচ্ছা, এখানে কিন্তু যদি চেঞ্জ করতে পারি তাহলে এখানে যদি আমরা আরো কিছু ডিজাইন অ্যাপ্লাই করতে পারবো না, ফন্ট সাইজটাকে বাড়াবো, ধরেন যে ফন্ট সাইজ এখানে যে বললাম যে এটা কত পিক্সেল হবে, 18 পিক্সেল বাড়ছে না, যদি আমরা এখানে যে বলি যে ফন্ট ওয়াইড, যদি বলি যে কত দিব, বোল্ড বা বোল্ডার, বোল্ড হয়েছে না, তার মানে আপনি এখানে দেখেন যে আপনার ওই 1099 নাম্বার লাইনে যে সিএসএস কোডগুলো অ্যাড করবেন সেই সিএসএস কোডগুলো কিন্তু আপনার এটার উপর কাজ করবে বা এটার উপর অ্যাপ্লাই হবে। সো আপনাকে এখন সেই লাইনটাকে তো এখন খুঁজে বের করতে হবে, বা এখানে আপনি যে কোডগুলো লিখলেন সেই কোডগুলো তো আপনার ওই পর্যন্ত যেতে হবে তাই না। আপনি কি করতে পারেন, এখানে যে কোডগুলো আছে কোডগুলোকে কপি করেন, এবার লাইন নাম্বার কত 1099, তাহলে এখানে যাবেন আপনার পেজ কোনটা bootstrap.css, কন্ট্রোল এফ দিলে তো ফাইন্ড হয়, লাইন ধরে তো খোঁজা যায় না, কন্ট্রোল এফ দিলে দেখেন এরকম কিছু একটা আসবে। এখন এখানে লাইন নাম্বার দিলে কিন্তু আসবে না, কারণ কন্ট্রোল এফ দেওয়ার পরে আমরা কি করতে পারি, ফাইন্ড করতে পারি কোনো একটা কোড অথবা কোনো একটা ক্লাস, কিন্তু আমাদের লাইন দিয়ে সার্চ দিতে হবে, তার মানে কি কন্ট্রোল জি দিতে পারি, উপরে একটা কিছু আসবে, এখানে যে বলতে পারি হচ্ছে 1099, তো দেখেন তো এই যে সেই 1099 লাইনটাকে সিলেক্ট করে দিছে না। এবার আমি কি করতে পারি, ওখান থেকে যে কোডগুলো কপি করছি এখানে সেটা পেস্ট করতে পারি, ঠিক আছে।
এখন এটা দেখেন যে এর সাথে কি আছে, হোভার আছে না, মানে এটার উপর মাউস পয়েন্টার রাখলে কি হবে, এখন দেখেন মাউস পয়েন্টার রাখলে ওরা উল্টা করছিল তাই না, যে ওদেরটা ছিল ব্ল্যাক, মাউস পয়েন্টার রাখলে এরকম আসতো তাই না। এখন আমরা কি করব, আমরা ব্যাপারটা উল্টাই দিলাম যে ডিফল্ট এটা থাকবে কিন্তু মাউস পয়েন্টার রাখলে হচ্ছে ব্ল্যাক আসবে। তাহলে যে এখানে দেখেন টেক্সটের কালারটা চেঞ্জ করে যদি আমরা বলে দিই হচ্ছে ব্ল্যাক দিতে পারি নাকি স্যার ওরা যা দিছে ওইটা দিলেই ভালো হতো। ওখানে এ হোভার দ্য পার্ট কমা দিতে, আচ্ছা দেখেন তো এটার উপর মাউস পয়েন্টার রাখলে ব্ল্যাক আসে না। আচ্ছা বলেন, মানে বুট স্টেপ একসাথে দুইটা অ্যাপ্লাই করছে, যে এটাতে যদি আপনি ক্লিক করেন, যখন ক্লিক করেন মানে কি ওটা ফোকাস করতেছেন, আবার দেখেন যে এখানে যদি মাউস পয়েন্টার রাখেন তাহলেও ক্লিক করলেও কালার এটা হবে। তারপরে এখানে টেক্সট ডেকোরেশন কি দিছে, আন্ডারলাইন। এখন আপনি যদি মনে হয় যে স্যার আমার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দরকার নাই, তাহলে আপনি কি করবেন, নান করবেন। বাট কোডগুলো তো পড়ে বোঝার দরকার আছে এটা দিয়ে আসলে কি করা হয়েছে, বুঝতে পারলাম। এখন দেখেন এখানে স্যার যে কোডগুলো আছে নর্মালি আমরা এই কোডগুলো আগে থেকে দেখছি, এই জিনিসগুলো এখন জাস্ট নিজেদের একটু সেন্স করে নিতে হবে। ফোকাসটা কি অ্যাক্টিভেট না? অ্যাক্টিভ না, ফোকাস বলতে বোঝায় যে আসলে যখন এই যে আমরা এটাকে রান করি, রান করার পর দেখবেন যে একবার ক্লিক করলে ওটা সিলেক্টেড অবস্থায় থাকে। ফোকাস বলতে বোঝায় যে আপনি একবার ক্লিক করার পরে এটা কালারটা কেমন হয়ে যাবে, ঠিক আছে। আমরা যখন এই যে মোটামুটি এগুলো নিয়ে কাজ করি আমরা মেবি ওই জিনিসগুলো মিস করছি। আচ্ছা যাই হোক, ফোকাস নিয়ে আজকে আর কথা না বলি, আরেকদিন বলবো, কারণ ফোকাস নিয়ে কথা বলতে গেলে আরো আমার কিছু জিনিস দেখাইতে হবে যেগুলো আমি বাদ দিছি। তো এখন ফাঁকি যেহেতু দিয়েই ফেলছি, সো ওইটা আবার যেদিন রিকভার করবো সেদিন ফোকাস নিয়ে কথা বলবো। আচ্ছা এখানে আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারবো কিন্তু একটু সময় লাগবে আর কি। থাকবে ওয়েবসাইটে তো কিছুই হলো না। আচ্ছা এখানে দেখেন আমরা একটা কাজ করতে পারি স্যার, একটু স্পেস একটা কলাম বাড়িয়ে দিই। আমরা কয়টা কলাম ইউজ করছিলাম, 6টা। আমরা যদি এই পাশে একটা কলাম বাড়িয়ে দিয়ে দেখি যে সবকিছু যদি ঠিকঠাক আসে, মানে 7টা ইউজ করলাম, তাহলে ওই দিক থেকে সরালাম হচ্ছে 5টা। আচ্ছা যদি আমাদের এটা এক লাইনে আসে, না আসলে আমাদের কি করতে হবে, এই সার্চের উপর আবার সিএসএস অ্যাপ্লাই করে এটাকে আবার ছোট করতে হবে, হোয়াইটটা, এটার হোয়াইটটা অনেক বড়, সাবমিট বাদ দেওয়া যাবে, বা সাবমিটটা আমরা বাদ দিতে পারি। হ্যাঁ সাবমিট বাদ দিলে হতো। মোটামুটি দেখেন এখানে আছে আরেকটা ব্যাপার আছে না, দেখেন তো এটার উপর মাউস পয়েন্টার রাখলে ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে আমি কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসতেছে এটা দেখা দরকার। আচ্ছা তো এখন ব্যাপার আছে এখানে দেখেন যে এ আছে, আপনাকে খুঁজে বের করতে হবে এই এর উপর হবার কই আছে, এটা একটু খুঁজে দিতে হবে কই আছে আল্লাহ জানে। আচ্ছা এখন এখানে হাই আমরা তো কত নাম্বার লাইনের জন্য ছিলাম, 1099। আচ্ছা এখানে দেখেন যে আপনার হবার বলে কিছু একটা আছে, যে যদি এটার উপর মাউস পয়েন্টার রাখেন তো এখানে জাস্ট টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিছে, আমরা একটা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, মানে কোথায় আছে এখন খুঁজে বের করতে পারতেছি না, যদি ওভাররাইট করতে পারি ভালো, না হলে আবার খুঁজে বের করতেই হবে, কিছুই করার নাই। এখন কোথায় আছে এটা আপাতত এখন চশমা দিতে হবে চোখে, তারপরে আর আজকে আর এতটা ধৈর্য নাই কোথায় আছে এটা খুঁজে বের করার। তবে এখানে যাই হোক আপনারা কিছু একটা পাবেন, সেটা হচ্ছে যে অবশ্যই লাস্টে এরকম বলে কিছু একটা থাকবে হোভার, আর এটা মেবি এখানে থাকবে না, আপনাকে নেভ অথবা এই জিনিসটা আমি ইজিলি অ্যাভয়েড করতে পারতাম। কিভাবে পারতাম, নর্মালি দেখেন এখানে আমরা নেভ বার হেডার দিছি না, নেভ বার হেডার, আচ্ছা এখানে নেভ বার হেডার দিছি, নেভ বার ডিফল্ট, নেভ বার ডিফল্ট, এটা ভার্সন চেঞ্জ করে ফেলছে। আচ্ছা যাই হোক এটা জাস্ট একটু খুঁজে বের করতে হবে, আজকে আর দরকার নাই, এটা আর খুঁজে বের করা যাবে না। এটা জাস্ট খুঁজে বের করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট দেওয়া মানে সেট করা আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে তুলে দিলে হবে। এটা জাস্ট একটু দেখবেন, আর আমাদের ইমেজ অনুসারে এখানে কিন্তু সাবমিট বাটন থাকার কথা না,
আর সাবমিট বাটনটাকে বাদ দিয়ে এখানে কি করবেন, সার্চের একটা আইকন দিবেন। ওদের মেবি সার্চের একটা আইকন দেওয়া আছে, সার্চ, আচ্ছা আইকনটা ভিতরে দেওয়া আছে। তার মানে আমরা জাস্ট এখানে একটা কাজ করতে পারি যে আমাদের সাবমিট বাটনটা এখানে দরকার নেই, এটা যে সাবমিট বাটন দিছে এই সাবমিট বাটনটা আমরা বাদ দিয়ে দিব। আর সাবমিট বাটন বাদ দিলে একটা সমস্যা হবে যে আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই স্যার, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা ঠিকঠাক দেখাইতে পারবো না। এখানে যাই, মানে এটা গ্রুপের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে আমার ওই সার্চের আইকনটা দিতে হবে, আর এটার উপর কিছু সিএসএস অ্যাপ্লাই করে আমাদের এই ডিজাইনটা এরকম আনতে হবে। মানে যদি আমরা সাবমিটটাকে বাদ দিয়ে এরকম একটা আইকন দিতে চাই দিতে পারবো, কিন্তু প্রবলেমটা কি হবে, প্রবলেম হবে যে ভবিষ্যতে সার্চ করতে পারবো না। ঠিক আছে, সব লিখতে পারবো কিন্তু আপনি একটা বাটনে ক্লিক করে তো সার্চ করবেন। এখন যদি আপনি বাটনে বাদ দেন তাহলে কিভাবে সার্চ করবেন? কোথায় বাটন? এটা তো ইনপুট, যে ইনপুট এলিমেন্ট আছে না, ইনপুট এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজ দেখা গেছে। আমি যদি একটা ইনপুট এলিমেন্ট নেই, এর মধ্যে প্লেস হোল্ডার দিলে এরকম টেক্সট ডিফল্ট দেখানো যায়। আচ্ছা দিলাম, ওই ইনপুট এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি আমি এই আইকনটা সেট করে করতে পারি না। এখন এখানে যদি আমি ওইভাবে আইকন সেট করে দিই তাহলে ইজিলি আমরা এটা করতে পারবো, কিন্তু ব্যাপারটা তো এরকম না যে শুধু ডিজাইন করতে পারলে আমাদের দায়িত্ব শেষ, ডেভেলপ যে করবে সে যেভাবে খুশি চেঞ্জ করে নিক, এরকম তো না। কারণ ডেভেলপ তো আমাদেরই করতে হবে, কিন্তু যখন ডেভেলপ করবো তখন আবার কি হবে, এটাকে বাদ দিয়ে আবার এখানে একটা বাটন অ্যাড করতে হবে। আর আমরা সেম টু সেম ডিজাইনই করবো, কিন্তু এখানে একটা বাটন অ্যাড করে এরকম ডিজাইন করবো, এতে সুবিধা হবে, ভবিষ্যতে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আর যদি এন্টার দিতে পারি সেক্ষেত্রে হয় না? ইন্টার দিলে হবে, কিন্তু আপনাকে এজাক্স অ্যাপ্লাই করতে হবে, আরো অন্য কিছু অ্যাপ্লাই করতে হবে। ইন্টার দিলে তো নর্মালি হবে না। আচ্ছা, তো নর্মালি দেখেন যে আমাদের মেনুটা জাস্ট একটু ডিজাইন করলে হবে, আমরা মেনুর মেন কাজগুলো করে ফেলছি, শুধু ডিজাইনটা করে নিই। আচ্ছা, এরপর দেখেন যে ভিতরের যে কাজগুলো আছে এই কাজগুলো করতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। মানে শুধু ইমেজগুলো বসানো, আর কোনো কাজ নাই। এখানে আপনার সিএসএস এ কোনো কিছু করতেই হবে না, কারণ ইমেজগুলো তো আমরা অলরেডি সেভ করে নিয়েছি এখানে। আর বাকি থাকবে শুধু যে আমাদের কষ্ট করতে হবে যে এখানে একটু, এখানে দেখা যাচ্ছে এই ডিজাইনগুলো আমাদের একটু ঠিকঠাক করতে হবে। তো এগুলো আসলে নর্মালি কাজ। আমাদের আর 1 ঘন্টা সময় সর্বোচ্চ লাগবে এর পিছনে, 1 ঘন্টা সময় দিলে এরকম একটা সেট পাওয়া যাবে। যাই হোক, এই জিনিসগুলো বাসায়